হয়েছে? জি ভাই, আমরা লাইভে চলে আসছি। আচ্ছা, লাইভ শুরু হয়েছে? জি ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি অনেকদিন পরে আবার আসলাম। আজকে জুওলজি ক্লাস, সম্ভবত এখন জুওলজি চলছিল। জুওলজি ক্লাস নিব। জুওলজি কোন অধ্যায়? খুবই একটা বাচ্চা অধ্যায় বা একটু কম ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হচ্ছে 12 অধ্যায়। সবার লাস্টের যেটা না, যে শেষ ভালো যার সব ভালো তার, 12 অধ্যায় সবচেয়ে শেষ। ওই শেষ অধ্যায়টা এখন ভালো করে না পড়লে পুরো বইটাই হচ্ছে ইনকমপ্লিট থেকে যাবে। তাই যদিও ছোট অধ্যায়, যদিও কম গুরুত্বপূর্ণ অধ্যায়, যদিও লেস ইম্পর্টেন্ট অধ্যায়, কিন্তু এটা শেষ অধ্যায় এবং শেষ ভালো যার সব ভালো তার। তোমার জুওলজি বই সম্পূর্ণ কভার করতে গেলে এই 12 অধ্যায় খুব ভালো করে শেষ করতে হবে। এখন দেখ কেন ভাই, এটা শুনতে পাচ্ছ কিনা বা বোর্ডে আমি কিছু লিখি নাই, বোর্ডে আমার নামটা লিখি। দেখো বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছ কিনা, দেখো সবার কথাটা শুনতে পাচ্ছ কিনা বা আমার বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও যে কোনো সমস্যা আছে কিনা, বা ক্লিয়ার থাকলে একটু কমেন্ট করে জানাও। সালাম দিচ্ছে ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপর সম্পূর্ণ শান্তি বর্ষিত হোক। জয় ভাইও সালাম দিছে। জয় ভাইও সালাম দিছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আমার ছোট ভাই জয়। জয় আজকে বি রেডি, তোমার সাথে আমার কিছু কলিশন আছে। আজকে সব দেনা শোধ করা হবে, সব দেনা শোধ করা হবে। সবাই জয়েন করো, সবাই জয়েন করে ক্লাস শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যেই। আমরা 12 অধ্যায় পড়বো। কোন অধ্যায়? চ্যাপ্টার 12, প্রাণীর আচরণ। প্রাণীর আচরণ মানে প্রাণীরা কি আচরণ করে সেগুলো। সবাই একটু মনোযোগ দাও আর বই সামনে রাখতে পারো, কারণ বই থেকে আমি কিছু লাইন দাগিয়ে দিব এখানে। আচ্ছা, সবাই সবাই কতজন জয়েন করছে? সবাই দেখতে পাচ্ছে? সব ক্লিয়ার বলছে? 69 জন। আচ্ছা, ক্লিয়ার বলছে। সালাম দিচ্ছে ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যদি ক্লিয়ার হয় একটু কমেন্ট করো ভাই প্লিজ। ব্লার বলতেছে। দেখো তো, সবাই বন্ধুদেরকে একটু মেনশন দাও, বন্ধুদেরকে একটু মেনশন দাও আর ক্লিয়ার কিনা দেখো। সবাই বন্ধুদেরকে একটু মেনশন দাও আর ক্লিয়ার হলে জানাও। ব্লার এই ডাবল চলে আসবে। দেখো তো ক্লিয়ার কিনা একটু জানাও। কেন অন্য কারোর না কানেক্ট করা আছে। পজ না রে ভাইয়া, পজ না, আমি পিছনে আছি। নেটটা মানে তোমার বোর্ডের লেখাটা যদি দেখতে পাও তাহলে এনাফ, শুধু বোর্ডের লেখাটা দেখতে পেলে এনাফ। ব্লার ক্লিয়ার? এবার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লিয়ার যেহেতু হয়েছে আমরা শুরু করব চ্যাপ্টার 12 দিয়ে। মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কিছু বাস্তব কথা বলি, মনোযোগ দাও। বাস্তব কথা কিভাবে আসে? এক্সপেরিয়েন্স থেকে আসে। কারণ যে জিনিস আমরা দেখি, দেখার পরে সেটা নিয়ে অনুধাবন করি বা ভুল থেকে শিক্ষা হয় বা দেখে শিক্ষা হয়। এখন আমি একটা খুব বড় একটা বাস্তব কথা বলি এবং আমি জানি এইটা সবার হয়েছে, আমি গ্যারান্টি দিব এই জিনিসটা সবারই হয়েছে। কারো যদি না হয় সে তখন কমেন্ট করবে, ঠিক আছে? মনোযোগ দাও, আমি একটা ছোট্ট একটা গল্প বলে আমি শুরু করছি। মানে গল্প না, মানে সবার বাস্তব কথা। কি জিনিস? মনে করো কালকে তোমার পরীক্ষা, ধরো আগামী কালকে জুওলজি পরীক্ষা বা কালকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা কালকে ভার্সিটি পরীক্ষা, যাই হোক, জাস্ট ইমাজিন করো কালকে তোমার পরীক্ষা। কোন পরীক্ষা? জুওলজি পরীক্ষা, ঠিক আছে? টেস্ট বলো, প্রি টেস্ট বলো, যাই এইচএসসি বলো, যাই হোক, কালকে তোমার জুওলজি পরীক্ষা। তো আজকে সকাল থেকে একটা মোটিভেটেড যে আজকে পড়ে একদম ফাটাই দিব। আরে আমার থেকে ভালো জুওলজিস্ট বা জুওলজিবিদ বা প্রাণীবিজ্ঞানবিদ আর কে আছে? মানে এরকম একটা সেই মোটিভেটেড। আমার তো সব বই মুখস্থ, আমি আজকে সকাল থেকে পড়ে একদম ফাটাই দিব, কাল সকালে গিয়ে পরীক্ষা দিব। শুরু করলাম সবাই, আমার কথাই বলছি, এরকম হলো। তো প্রথমে শুরু করলাম, শুরু করে বই যখন প্রথমে নিছি, যেহেতু প্রথমে বই পড়তে হবে, বই পড়তে শুরু করছি। শুরু করে একদম ফার্স্ট অধ্যায়,
প্রত্যেকটা লাইন এরকম করে, এটা সুডোসিলোমেট, হ্যাঁ ব্লাস্টোসিল, পেরিটোনিয়াম, রটিফেরা, ইউসিলোমেট, অটোকট, এপিস্টাস, শ্রেণীগত, শনাক্তকরণ, ক্যাটাগরিকরণ, প্রজাতি, ক্ষণ, বর্গ, শ্রেণী। আমি একটু ফাস্ট যাচ্ছি, যদিও তোমরা আরও স্লো পড়বা। পুরো প্রথম পেজটা 10-15 মিনিট ধরে পড়ছো, তারপরে আস্তে করে পেজ উল্টাচ্ছ। তুমি যত পেজ উল্টাচ্ছ তোমার বিরক্তি তত বাড়তেছে, তুমি যত পেজ উল্টাবা বিরক্তি তত বাড়বে। আস্তে আস্তে এক অধ্যায় শেষ করলা। এক অধ্যায় কতক্ষণ ধরে পড়লা? সকাল 8টা থেকে পড়তে বসছিলা, 11টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 2 ঘন্টা নিয়ে 10টা পর্যন্ত লাগলো এক অধ্যায়। এবার আসলে রুই মাছ, ঘাস ফড়িং আর হাইড্রা, এটা বিশাল অধ্যায়। 11টার সময় পড়তে বসলা, খেয়ে দে, 11টা থেকে 2টা বেজে গেছে। পড়ার মাঝখানে একটু উঠতে হবে, একটু গেম খেলতে হবে, ফোনে একটু টুং করে মেসেজ আসবে, মেসেঞ্জারে টিং 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 মেসেজ আসবে, একটু দেখি। পড়ার মাঝখানে কিন্তু ওই 2 অধ্যায় কনসেন্ট্রেশন অর্ধেক চলে গেছে। তাও 2 অধ্যায় পড়লা কতক্ষণে? 3 ঘন্টায়। তখন বেজে গেছে 2টা, কিন্তু মিলাও। তারপরে কি হলো? দুপুরে খাওয়া, ঘুম, নামাজ, গোসল সব করলা। আমি 4টা থেকে আবার ঠান্ডা মাথায়, এরকম স্লো হলে হবে না, স্পিডে পড়তে হবে। তখন কি করতে হবে? স্পিডে পড়তে হবে। এরপর শুরু করলাম মানবদেহ। মানবদেহে একটা চ্যাপ্টার নিলা 2 ঘন্টা করে। তার কমে যদি সব বই মুখস্থ থেকে সেটা আলাদা হিসাব, বাট তখন তুমি স্পিড তুলতে চাচ্ছ, কিন্তু তোমার মাথার মধ্যে তখন মেসেঞ্জারের টিং টিং শব্দ, ওই আম্মু কি রান্না করছে নাস্তায় সেই শব্দ। সন্ধ্যার দিকে আম্মু বলছে বাবা একটু নাস্তা করে যাও তো, মা একটু নাস্তা করে যাও তো, ওখানে আবার কনসেন্ট্রেশন ব্রেক। এবার এরকম করে এটাই বলা হয় হচ্ছে গুতায় গুতায় পড়ানো। পড়তে 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 রাত 9টা বাজছে। তখন জাস্ট ইমাজিন করো তোমার শেষ হয়েছে অধ্যায় 7 পর্যন্ত, মানে কঙ্কাল পর্যন্ত। তুমি অনেক 4টা থেকে 7টা মানে 9টা 5 ঘন্টা ধরে মানবদেহের 4টা অধ্যায় পড়লা, অনেক সুপার স্পিডে পড়লাম। তারপরে রাতে খেতে ডাকলো, বাবা আসো খেয়ে যাও, খাইলা। এখনো বাকি আছে, রাত 11টা থেকে এখনো বাকি আছে। খাওয়ার পরে বলা যে না, আজকে সারা রাত পড়তে হবে, না পড়লে তো আমার কোপানো যাবে না। কোপানো শুরু করার জন্য সারা রাত শুরু করবা। সারা রাত যখন পড়বো 12টা থেকে শুরু করি, এখন তো 11:30 বাজে, আমি 12টা থেকে শুরু করি, 30 মিনিট রেস্ট নিলাম, 12 থেকে পড়া শুরু করলাম। কোন অধ্যায় গেছে? 8 অধ্যায়ে, আমি তো 7 পর্যন্ত পড়ে ফেলছি। মানে যেই ব্রেন দেখছো, ব্রেন দেখেই মাথা গেছে আউলায়। এত ছন্দ, এত কবিতা, এত রস, এত কিছু, কোনটা সালকাস কোনটা জাইরাস, সব করে মাথা গেল আউলায়। 2 ঘন্টা ধরে ব্রেন পড়লা, ব্রেন, চোখ, কান, নাক, আগের দিন তো জয় ভাইয়া পড়াইছে, সব কিছু মিলে মাথা গেল হ্যাং হয়ে। 2টা বাজছে। 2টা বাজলে তখন যেহেতু মাথা হ্যাং হয়ে গেছে, মাথায় আর ঢুকছে না, একটু চা খেয়ে আসি, চা বা কফি খেয়ে আসি। তারপর আবার গেলা, রাত 2টার সময় উঠে আম্মুরে ডাকলা, আম্মু তো ঘুমায় পড়ছিল, ডাকলা, কফি নিয়ে আসলো, কফি খাইলা। কফি খেয়ে এরপরে শুরু করলা কোন অধ্যায়? 9 অধ্যায়, প্রজনন। আবার ওটা চাঙ্গা হয়ে গেছে সবাই, 9 অধ্যায় পড়ে আবার সবাই চাঙ্গা হয়ে গেছে পড়ে। ঠিক আছে পড়ো। তারপর ওই চাঙ্গার রেশ, 18+ কথা হয়ে যাচ্ছে যদিও, ওই রেশের কতক্ষণ থাকবে? ওটা তার আদি কবিরাজ ঘর না, ওটা জাস্ট দেখো 9 অধ্যায়ের রেশ 15 মিনিট থাকলো। 9 অধ্যায়ের যে পাওয়ার, 9 অধ্যায়ের ওই রেশ কতক্ষণ থাকলো? 15 মিনিট। 9 অধ্যায় আবার 9 অধ্যায় শেষে নেতাই পড়ছো, সোজা বাংলায় কি নেতিয়ে পড়েছো। তারপর 9 অধ্যায় পর তখন বাজে হচ্ছে 3টার সময় তুমি অর্ধেক নেতানো। ঠিক আছে, মনুরবা থাকতে তো আরো কিছু দেখাতো, আমি যেহেতু সুশীল আমি বললাম। তারপরে 3টার পরে কি হচ্ছে? এখনো বাকি কি 10, 11, 12, 3টা অধ্যায় বাকি। ওদিকে বাজছে 3:30। তোমার পরীক্ষা হচ্ছে সকাল 10টায়, সাপোজ পরের দিন। তাহলে রাতের বেলা যদি না ঘুমাও, পরীক্ষা দিতে পারবা না, কষ্ট হয়ে যাবে। আবার যদি না ঘুমাও, পরীক্ষায় খারাপ হবে। কিন্তু আমি বলছি যদি তুমি ঘুমাতে পারো কি 30 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, একটু শুইলা। 30 মিনিট যে আইনস্টাইনের কাল দীর্ঘায়নে 4 ঘন্টা হয়ে গেছে, তুমি টেরই পাইলা না। শুয়েছিলা, আমি কতক্ষণে উঠবো? 30 মিনিটে উঠবো। 3টার সময় শুইছো, 3:30 উঠে পড়বো। ঘুম থেকে উঠে দেখছো কয়টা বাজে? 7টা বাজে। আয় আল্লাহ, এ কি করলাম। অধ্যায় বাকি হচ্ছে 10, 11, 12। 7:30টায় উঠছো, ভাত টাত খেয়ে আর 2 ঘন্টা আছে, পড়তে হবে। এবার 10 মনে করো ছোট অধ্যায়, দ্রুত স্কিপ করে গেলা, পড়ে গেলা। 11 তো আবার বড়, অনেক হিউজ কথা আছে, বিবর্তন, তারপরে মেন্ডেল, সব কিছু রুটিন একটা আসবেই 11 থেকে, সব পড়লা। বেঁচে গেল 9টা। তুমি পরীক্ষাতে যাবা গোসল না করে, ব্রাশ না করে, না খেয়ে যাবা, এগুলো তো করতে হবে।
তাহলে 9টা থেকে তুমি এইগুলো করা শুরু করলা, করার পরে কি রিক্সায় যাইতে যাইতে তোমার হাতে টাইম আছে 15 মিনিট মাত্র। তোমার 12 অধ্যায় পড়ার জন্য মাত্র তুমি টাইম পাবা অনলি 15 মিনিটস 15 মিনিটস 15 মিনিটস। আমি কি গল্পটা বুঝাইতে পারলাম? 12 অধ্যায় লেস ইম্পর্টেন্ট কেন হয়, 12 অধ্যায় কেন কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমাদের কাছে, আমি কি বুঝাইতে পারলাম? তুমি 12 অধ্যায় পড়ার টাইমটা পাও বা 12 অধ্যায় গুরুত্ব দাও কোন সময়টুকু, যেটুকু সময় তুমি রিক্সায় থাকো, অন্য কোনো জায়গায় হয় না। বা মনে করো এমবিবিএস পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা, সব সারা বছর ধরে মানবদেহ 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 পড়ো, কিন্তু 12 অধ্যায়ে তো আর নাই। ওই সেই জন্যই বললাম যে 12 অধ্যায় গুরুত্বপূর্ণ কম, কিন্তু 12 অধ্যায় কিন্তু পড়া হয় না। আল্লাহ না করুক যে এখান থেকে 5টা অবজেক্টিভ আসে, এইচএসসি পরীক্ষায় 3টা আসুক, মেডিকেলে 2টা আসুক, তুমি লেস ইম্পর্টেন্ট ভাবে স্কিপ করে গেলে ওই 1 মার্ক না পাও, ওই 1 মার্ক যদি 159 করে দেয়, একটু ভয় দিই, ভয় না, বাস্তব কথা চিন্তা করো। 12 অধ্যায় পড়ছো খালি রিক্সায়, কেন আমি তো বলে দিলাম, শুরু করছে সেই স্পিডে, কিন্তু পড়তে 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 বিরক্ত হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো, নেতাই পড়ছো সব কিছু করে, লাস্টে টাইম পাইছো 15 মিনিট, ভালো করে রিভাইজ দিতে পারো নাই। 10টা অবজেক্টিভ, একটা অবজেক্ট হচ্ছে পানকৌড়ির প্রজননকাল কত, তুমি তো ভালো করে রিভাইজ দাও নাই, ওই একটা পারলা না। জাস্ট ইমাজিন 159 কেমন লাগবে? সবাই একটু কমেন্ট করো তো, তুমি গল্পটা বুঝছো কি না, তুমি গল্পটা বুঝছো, একটু কমেন্ট করো না। আমি এরপরে শুরু করবো। এবার আর অটো পাস হবে না ভাইয়া, পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বরে। সবাইকে গল্পটা বুঝছেন? আমি শুরু করবো 12 অধ্যায়। খুব খারাপ লাগবে যদি 159 হয়? খুব ভালো লাগবে নাকি? সেটা কমেন্ট করো, তারপর শুরু করছি। রিক্সাতে আশপাশে চোখ দিবা, তাহলে তো তোমার কপাল আরো পুড়ছে। বুঝেছ? আচ্ছা, তাহলে গল্পটা শুনলা, ভূত প্রেমের গল্পের মতোই ভয়ঙ্কর একটা গল্প। রাসেল ভাই, আমরা এবার 12 অধ্যায়ে যাই, ঠিক আছে? আমরা এবার শুরু করি। আমরা কোন অধ্যায় পড়বো? 12 অধ্যায় পড়বো, মনোযোগ দাও, ঠিক আছে? আমরা রেডি? রেডি। মনোযোগ দাও। প্রথম কথা হচ্ছে 12 অধ্যায়ে কি কি পড়তে হবে সেগুলো আমরা একটু শিখে আসি। 12 অধ্যায়ে কিছু জিনিস আছে যেগুলো আমরা এতদিন বলতে ইন্টারের আগে অপরিচিত ছিলাম, মানে এগুলো আমরা যে এটা যে এরকম জিনিস, এরকম আমরা জানতাম না। বাট এই জিনিসগুলো এখন নিউ টার্মে, যেমন ইনস্টিংক্ট, ফ্যাপ, তারপর হচ্ছে সহজাত আচরণ, ব্যক্তিগত আচরণ, তারপর হচ্ছে রিফ্লেক্স, এই সবগুলো একটু ইম্পর্টেন্ট। ট্যাক্সিস, এগুলো আমরা আগে কখন শিখি নাই, এইগুলো আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড একটু শিখতে হবে। আমরা একটু মনোযোগ দিই, মনোযোগ দাও, ঠিক আছে? আমি বই দেখেই পড়াই, কারণ সবাই একটু বইটা বের করো, কারণ 12 অধ্যায়ে কিছু কথা আছে। 12 অধ্যায়ে মানে পড়াচ্ছে কিছু গাজী কালু আর চম্পাবতীর গল্প আছে, ওই গল্পগুলো দাগায় দিতে হবে। ওই দাগানো গল্পটা কিছু কিছু পড়তে হবে, আমি বলে দিব, আমি লাস্টে সব দাগিয়ে দিব, টেনশন নাই। সবাই একটু খাতা কলম নাও, যেগুলো আমি লিখতে বলবো লিখবা, আর যেগুলো মানে বইয়ে দাগাতে বলবো দাগাবা, ঠিক আছে? সমস্যা নাই। প্রথম একদম ফার্স্টে, সবাই বলে একদম ফার্স্টে, একদম লিখছে, একটু জোরে বলেন। ওকে, একদম বইয়ের 12 অধ্যায়ের ফার্স্টে, ফার্স্ট প্যারায় দেখো ইথোলজি বলে একটা কথা আছে। ইথোলজি, ইকোলজি না ভাইয়া, ইকোলজি না, ইথোলজি। ইথোলজির জনককে 3 বার গেন, এটা লিখে রাখো। আর ইথোলজিকে কি বলা হয়? আচরণ বিদ্যা বলা হয়। ইথোলজিকে কি বলা হয়? আচরণ বিদ্যা। লিখে রাখো, ইথোলজির জনককে 3 বার গেন, 3 বার গেন, 3 বার গেন বা 3 বার জেন। ইথোলজির জনক 3 বার গেন বা 3 বার গেন, ঠিক আছে?
দেখছো, আমি বলি ইথিওলজির জনককে টিন বার্গেন, এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কথা। এর লরেন্স কিন্তু না, মনোযোগ দিও, লরেন্স না, টিন বার্গেন, ঠিক আছে। এবার দ্বিতীয় কথা মনোযোগ দাও, আচরণবিদ্যা। এই আচরণবিদ্যা আসলে কি কি আছে মনোযোগ দাও, আচরণবিদ্যার মধ্যে আসলে কি কি আছে। আচরণবিদ্যা মানে মন, কি বললাম, আচরণবিদ্যা মানে মন, তোমার মানসিক অবস্থা। যে বিদ্যায়, সাইকোলজি না, এটা একটা আচরণবিদ্যা, তুমি কি কি আচরণ দেখাও, ওর মধ্যে একটা আছে মোটিভেশন। মোটিভেশন মানে আমি একটা কাজ করব, আমি একটা কাজ করব, কেন করব ভাই, আবার বলো, মোটিভেশন মানে কি, আমি একটা কাজ করব কিন্তু কেন করব, আমি তোমাদের এই পড়াচ্ছি, আমার লাভ কি, তোমরা ক্লাসটা করছো, তোমাদের লাভ কি, মানে লাভ কি, এটাই হচ্ছে মোটিভেশন। মানে কোনো কিছুর জন্য একটা উদ্দেশ্য থাকবে। আমি সবই সুন্দর করে বইয়ের সংজ্ঞা দিয়ে বুঝাই দিব, তো আমার কথাগুলো এখন শোনো, আমি লাইন বাই লাইন বইয়ের ওয়ার্ড ধরে ধরে বুঝাই দিব, টেনশন নাই। এক নম্বর হচ্ছে মোটিভেশন, কি জিনিস, আমি একটা জিনিস করব কিন্তু এটা করে আমার লাভ কি, যদি আমার লাভ না থাকে সে কাজ দুনিয়ায় কেউ করে না। তুমি সেটা মনে করো দান করলেও আল্লাহ তাআলার কাছে লাভ পাবে, সব নামাজ পড়ি কেন, আল্লাহ তাআলার কাছে লাভ পাবো, আমি চাকরি করি কেন, ভরণ পোষণের লাভ, মানে যাই হোক কোনো কিছু করার জন্য আমার লাভ কি বা কেন করতেছি, এটাকে বলা হয় মোটিভেশন, ঠিক আছে। দ্বিতীয় কথা মনোযোগ দাও, আর এটা আছে সহজাত আচরণ। সহজাত মানে জন্মগত, কি বললাম, সহজাত মানে জন্মগত। জন্মগত কি, সবাই মনোযোগ দাও, এখানে একটু কথা আছে। প্রত্যেকটা জীব তার জন্ম অনুসারে কিছু বৈশিষ্ট্য পায়, বললাম প্রতিটা জীব তার জন্ম অনুসারে কিছু বৈশিষ্ট্য পায়। কি রকম ভাইয়া, এই জন্মগত আচরণের সাথে আরেকটা আচরণ আছে, এটা হচ্ছে অর্জিত আচরণ। দুইটা আচরণ, এটা হচ্ছে জন্মগত আচরণ, এটা হচ্ছে অর্জিত আচরণ। আমি একটু সহজ করে বুঝাই দিই। মনে করো হঠাৎ করে তোমার চোখে লাইট মারলাম, বা আমার চোখে বা তোমার চোখে হঠাৎ করে লাইট মারলাম। লাইট মারলে সেটা 1 বছরের বাচ্চা হোক, আমি তুমি হই, আর 60 বছরের বুড়ো হোক, সোজা বাংলায় আবাল বৃদ্ধ বনিতা সবারই চোখ বন্ধ হয়ে যাবে। যদি চোখে একটা লাইট মারি তাহলে চোখ বন্ধ হয়ে যাবে, এটা সবার জন্য। জন্মের থেকে শুরু করে একদম শেষ বয়স পর্যন্ত প্রত্যেকটা মানুষের যেটা হয়, মানে হবেই, এবং একই জিনিস হবে, সেটা হচ্ছে সহজাত আচরণ। আর আরেকটা আছে অর্জিত আচরণ। অর্জিত আচরণ কিরকম ভাইয়া, অর্জিত আচরণ হচ্ছে এরকম, আমাদের দেশের যে কালচার, ইন্ডিয়ায় সেম কালচার না, বা সৌদিতে সেম কালচার না, তো এক একটা জায়গা অনুসারে বা এক একটা জায়গায় মানুষ যা শিখে সেটাকে বলা হচ্ছে অর্জিত আচরণ। খুবই সুপারফিশিয়াল কথা বলছি, লেম টাইপ কথা হয়ে যাচ্ছে, এগুলো মেন ইম্পর্টেন্ট না, বাট কি জিনিস একটু বেসিক লাগে তাই আমি পড়াচ্ছি, আমি মেন একটু পরেই যাব। তাহলে একটা হচ্ছে মোটিভেশন, আমরা কোনো কাজ কেন করব তাই, হচ্ছে জন্মগত আচরণ, মানে জন্মের থেকে যেটা ফিক্সড, এটা হচ্ছে অর্জিত আচরণ, মানে যেটা হচ্ছে অর্জন করে নিতে হয়। এরপরে তারপরে দেওয়া আছে ইনস্টিংক্ট, মানে জন্মগত আচরণ তো আমি বলেছি, আমি এটা নিয়ে আরো শিখবো, সমস্যা নাই। দ্বিতীয় কথা, উদ্দীপনা কি জিনিস। উদ্দীপনা মানে কোনো কিছু করার জন্য প্রলুব্ধ করা, যে এটা করতে হবে। সাপোজ এরকম যে বাবা তুমি এই কাজটা করো, তোমাকে একটা চকলেট দিব, ওইটা চকলেটের উদ্দীপনায় কিন্তু একটা ছেলে ওই কাজটা করতেছে, সাপোজ এরকম। এটাও নর্মাল, এগুলো এখন লাগে না, আমরা মেন টপিকসে চলে যাই, মনোযোগ দাও, যেখান থেকে ফার্স্ট কোশ্চেনগুলো আসে। কোন বিজ্ঞানী টিন বার্জেন ইথোলজির জনক, কে টিন বার্জেন বা টিন বার্গেন, নিকো টিন বার্গেন বা নিকো টিন বার্জেন, ঠিক আছে। এবার সবাই ঠান্ডা মাথায় ফোকাস করো। আচ্ছা আমরা শুরু করছি। এতক্ষণ যা বলছি এটা ছিল নর্মাল কথাবার্তা, বইয়ের প্রথম 2 পেজে ছিল, বাট এত বেশি ইম্পর্টেন্ট না। যেখান থেকে ইম্পর্টেন্ট আমরা সেখান থেকে শুরু করছি, সবাই মনোযোগ দাও। আমরা শুরু করলাম মেন টপিকস, রেডি, ঠিক আছে, ওকে শুরু করি। ফার্স্ট যে জিনিসটা শিখতে শুরু হবে ট্যাক্সিস, সবাই মনোযোগ দাও। ফার্স্ট যে জিনিসটা শিখবে সেটা হচ্ছে ট্যাক্সেস, মনোযোগ দাও। লাইনটা এরকম, খুব ঠান্ডা মাথায় এই সংখ্যাটা পরীক্ষায় আসে। উদ্দীপনার উপর সাড়া দিয়ে, উদ্দীপনা কি আমি বুঝাইছি একটু আগে, উদ্দীপনা মানে প্রলুব্ধ করা, বাবা এইটা এটা, উদ্দীপনার উপর সাড়া দিয়ে উদ্দীপনার দিকে কিংবা উদ্দীপনার বিপরীত দিকে ধাবিত হওয়াকে বলা হয় ট্যাক্সিস।
একদম খুব সহজ ভাষায় বলছি, তোমার বইয়ের সংখ্যা কঠিন, আমি সহজ করে বলি। উদ্দীপনার উপর সাড়া দিয়ে, আমি বুঝাই দিব, উদ্দীপনার দিকে কিংবা উদ্দীপনা থেকে বিপরীত দিকে গমনকে ট্যাক্সিস বলে। মানে এটা আবার বলি, উদ্দীপনার উপর সাড়া দিয়ে, উদ্দীপনা কি জিনিস? এটা প্রলুব্ধ করছে, ওখানে একটা কিছু আছে, এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে। যদি ভালো হয় তাহলে আমি ওই দিকে যাব, যদি খারাপ হয় আমি ওখান থেকে সরে আসব। অনুকূল হয় তাহলে আমি ওইদিকে যাব, প্রতিকূল হলে সরে আসব। লাইনটা সবাই লিখে রাখো খাতায়, ট্যাক্সিসের সংজ্ঞা: উদ্দীপনার উপর সাড়া দিয়ে উদ্দীপনার দিকে কিংবা উদ্দীপনার বিপরীত দিকে কোনো প্রাণীর গমনকে ট্যাক্সিস বলে। ওটা লিখে রাখো। এটা পরীক্ষা আসে, এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস। উদ্দীপনার ওপর সাড়া দিয়ে কোনো প্রাণীর উদ্দীপনার দিকে কিংবা উদ্দীপনার বিপরীত দিকে গমনকে কি বলা হয়? ট্যাক্সিস বলে। আচ্ছা, দ্বিতীয় কথা, এই ট্যাক্সিসের প্রকারভেদ আছে। প্রকারভেদ অনেক রকম আছে, অনেক রকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্যাক্সিস কেমন বা উদ্দীপনা কেমন, সেখানে আমরা বলি এটা হচ্ছে পজিটিভ ট্যাক্সিস, একটা হচ্ছে নেগেটিভ ট্যাক্সিস। কি বললাম? একটা হচ্ছে পজিটিভ ট্যাক্সিস, একটা হচ্ছে নেগেটিভ ট্যাক্সিস। পজিটিভ ট্যাক্সিস মানে কি? যে উদ্দীপনা আছে সেটা অনুকূল, আমার ওই দিকে যেতে হবে। উদ্দীপনা আছে, ওটা অনুকূল পরিবেশ, আমার ওই দিকে যেতে হবে। আর নেগেটিভ ট্যাক্সিস, যে উদ্দীপনা আছে ওটা আমার জন্য খারাপ, আমি খারাপের দিকে যাব না, হাত ছড়ায় আনলাম, মানে গরম পাত্রে হাত লাগছে ছড়ায় আনলাম, এরকম। উদ্দীপনার দিকে গেলে হচ্ছে পজিটিভ ট্যাক্সিস, উদ্দীপনার বিপরীত দিয়ে গেলে হচ্ছে নেগেটিভ ট্যাক্সিস। আমি আবার একটু বলি, আমরা এখান থেকে ফোকাস করছি যে কি ট্যাক্সিস মানে কি? যে উদ্দীপনার উপর সাড়া দিয়ে উদ্দীপনার দিকে বা উদ্দীপনার বিপরীত দিকে গমনকে বা পুরো প্রাণীর গমনকে ট্যাক্সিস বলে। দুই প্রকার, পজিটিভ ট্যাক্সিস, নেগেটিভ ট্যাক্সিস। এটুকু তো আমরা বুঝছি, আমরা আরো শিখবো। আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ দাও, দেখি কেমন পারো। তোমরা অনেকেই মনে হয় সালমান মুক্তাদিরের চিনো না? সবাই চিনি, এরা তো অনেক আমাদের থেকে অনেক স্মার্ট। আমরা মনে করো সেই 5 বছর আগে ছিলাম, তখন সালমান মুক্তাদিরের এখনের সালমান মুক্তাদির অনেক আলাদা। তা সবাই একটু দেখি কেমন পারো, যারা যারা দেখছো সালমান মুক্তাদির বা যারা আপডেট, সবাই আমাদের বোন ভাইরা অবশ্যই আপডেট। ওর একটা গান ছিল, গানটা ছিল এরকম যে কাছে আসো না, আরো কাছে আসো না, বেশি কথা বলো না। একটা গান আছে, এই গানটা কোন ট্যাক্সিস? পজিটিভ ট্যাক্সিস নাকি নেগেটিভ ট্যাক্সিস? কমেন্ট করো তো। সালমান মুক্তাদিরের গানটা ছিল না যে কাছে আসো না, আরো কাছে আসো না, এটা কোন ট্যাক্সিস? দ্রুত দ্রুত। কেন হ্যাঁ কনফিউজ কেন হচ্ছে? নেগেটিভ পজিটিভ কেন হচ্ছে? আচ্ছা, আল্লাহ, অভদ্র ট্যাক্স। আচ্ছা ভাই তাকাও, এই 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 হচ্ছে আমাদের সালমান মুক্তাদির, আর এই হচ্ছে জেসিয়া, ঠিক আছে? এ বলছে কাছে আসো না, আরো কাছে আসো না। যদি এদিকে আসে, উদ্দীপনা তখন এস, উদ্দীপনার দিকে আসাকে কি বলা হয়? পজিটিভ ট্যাক্সিস। মানে উদ্দীপনার দিকে আসবে, উদ্দীপনার দিকে আসবে তাকে বলা হয় পজিটিভ ট্যাক্সিস। আর উদ্দীপনা যদি দূরে সরে যায়, এরকম করে দূরে সরে যায়, ওদিকে তাকাবোই না, উল্টা হয়ে চলে গেলাম, সেটা হচ্ছে নেগেটিভ ট্যাক্সিস। সহজ কথা ভাই, পজিটিভ মানে কাছের দিকে নিয়ে আসা, ওর একটা আলো আছে, আলোর দিকে যাব, আলোটা আমার জন্য ভালো তাই আমি আলোর দিকে যাচ্ছি। আর যদি এরকম হয় না, আলোটা আমার জন্য খারাপ, আমি ওদিকে যাব না, আমি বলছি কাছে আসো না, কাছে আসতে বলতেছে, মানে কাছে আসতেছে, সেটা হচ্ছে পজিটিভ ট্যাক্সিস। তাহলে পজিটিভ আর নেগেটিভ যেন ভুল না হয়, প্লিজ। এটা কিন্তু ভুল হয় যে যদি উদ্দীপনার দিকে সরে যায় বা চলে যায় তাকে বলা হয় পজিটিভ ট্যাক্সিস, আর দূরে সরে গেলে, মানে এখান থেকে দূরে চলে গেলে তাকে বলা হয় নেগেটিভ ট্যাক্সিস। আমি আরো একটা উদাহরণ দিই, কারণ ভাই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক অবজেক্টিভ আসে। বললাম লাইট পড়লে, মনোযোগ দিও, লাইট পড়লে লাইটের গায়ে পোকা এসে বসে। কি বললাম? লাইট পড়লে লাইটের গায়ে পোকা এসে বসে। অনেক পোকা আছে না যে লাইটের গায়ে বসে, ওইটা কোন ট্যাক্সিস? পজিটিভ নাকি নেগেটিভ? লাইটের গায়ে পোকা এসে বসছে,
কোন ট্যাক্সিস, পজিটিভ ট্যাক্সিস নাকি নেগেটিভ ট্যাক্সিস? পজিটিভ, এই তো এরা সবাই বুঝছে এবার। গুড, এবার ভেরি গুড। কিন্তু এখানে আবার একটু কথা আছে, লাইট দিয়ে অনেক কিছুই আছে ভাইয়া, এটাই তো প্যাচ লাগাই দেয়। দ্বিতীয় যেটা বলছে সেটা বলছে লাইট পড়লে তেলাপোকা আলো থেকে অন্ধকারে চলে যায়। কি বললাম? লাইট পড়লে তেলাপোকা আলো থেকে অন্ধকারের দিকে যায়। এটা কোন ট্যাক্সিস? যেটা কমেন্ট করবে এভাবে যে তেলাপোকা এই ট্যাক্সিস, কারণ তাহলে আর কনসেপ্ট ক্লিয়ার, মানে মানে কমেন্টে প্যাচ লাগবে না। অনেকের কমেন্ট তো মাঝখানে মাঝখানে ঢুকে যায়। তাই তুমি বলবে এরকম করে তেলাপোকা এই ট্যাক্সিস, পজিটিভ নাকি নেগেটিভ? লাইট পড়লে পোকা এসে লাইটের উপর বসছে, এটা পজিটিভ ট্যাক্সিস। আর লাইট পড়লে তেলাপোকা অন্ধকারে চলে গেছে, তেলাপোকা কোন ট্যাক্সিস? ফাবিয়ার অনক প্রমে লিখছে নেগেটিভ, দীপান্বিতা এটা নেগেটিভ, রিফাত জাহান নেগেটিভ, যা পজিটিভ, একজন লিখছে নেগেটিভ নেগেটিভ, তেলাপোকা নেগেটিভ। হ্যাঁ, তেলাপোকা, তোমরা লিখো তেলাপোকা পজিটিভ নাকি নেগেটিভ, এভাবে লিখো। তেলাপোকা নেগেটিভ, তেলাপোকা নেগেটিভ, তেলাপোকা নেগেটিভ না? ভেরি গুড। তেলাপোকা নেগেটিভ। আচ্ছা, ভেরি গুড। তাহলে এবার আসো ঠান্ডা মাথায়, এই যে লাইট, লাইট মানে কি? আলো। আর আলো ইংলিশ হচ্ছে ফটো। তাহলে পরীক্ষায় এরকম করে আসে যে লাইট জ্বললে লাইটের গায়ে উড়ন্ত পোকা এসে বসলো, এটা কি? হচ্ছে পজিটিভ ফটো ট্যাক্সিস, ফটো মানে আলো। দ্বিতীয় কথা, অন্ধকার ঘরে লাইট মারলে তেলাপোকা দূরে সরে যায়, তাহলে কি দিয়ে যায়? লাইটের কারণে যায়, এটা ফটো, লাইট মানে ফটো। আর নেগেটিভ দূরে সরে যাচ্ছে, নেগেটিভ ফটো ট্যাক্সিস। তোমার পরীক্ষায় এভাবেই আসে, নিচের কোনটি পজিটিভ ট্যাক্সিস, নিচের কোনটি নেগেটিভ ট্যাক্সিস, কোনটা কোন ট্যাক্সিস। এবার দ্বিতীয় আরেকটা কথা আসো, মনোযোগ দিয়ে। মনোযোগ হচ্ছে, সবাই একটু মনোযোগ দাও, আমি সব পড়াই দিব, সব পড়াই দিব, সে টেনশন নাই। কারণ এখান থেকে ইম্পর্টেন্ট। মনে করো এই হচ্ছে কোন পাহাড়? আসামের লুসাই পাহাড়। এখান থেকে কি আসে? কর্ণফুলী নদী আসে। এই হচ্ছে নদীর পানি, ঝর্ণা, ঝর্ণা এই এই এই। মনোযোগ দিও, মনোযোগ দিও। নদীর পানি এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এই। তাহলে নদীর স্রোত হচ্ছে এভাবে আছে, ঠিক আছে? একটু মনোযোগ দাও। এইখানে মনে করো একটা রুই মাছ আছে, আমি জানি আমি অনেক সুন্দর আঁকাই, আমার প্রশংসা না করলেও চলবে। একটা রুই মাছ আছে, ঠিক আছে? সবাই রুই মাছ দেখতে পাচ্ছ? ওরা তোমরা কি মাছটা দেখতে পাও? ওই তো ইয়া বড় মাছ আছে একটা, দেখো কি সুন্দর লেস, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? তো বলো তো ভাই, মাছটা দেখতে পাচ্ছি ভাই? ব্লার বলো নাকি ওরা? এখনো আসেনি, একটু দেরিতে আসবে। হ্যাঁ, সৌদিয়া ইসলাম প্রিয়া লিখছে জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এবার মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। একজন লিখছে তিমি মাছ, একজন লিখছে পুঁটি মাছ। তিমি রুপি পুঁটি। আর তাকাও, তাহলে মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। আমার স্রোত যাচ্ছে এই দিকে, কোন দিকে? স্রোত যাচ্ছে কোন দিকে? এই দিকে। যে মাছটা বলে না আমি ওদিকে যাব না, আমি এই দিকে যাব, আমি এই দিকে যাব, স্রোতের উল্টা যাচ্ছে। তাহলে বলো তো এটা পজিটিভ ট্যাক্সিস নাকি নেগেটিভ ট্যাক্সিস? বলো তো কি? বলো, ওটা পজিটিভ নাকি নেগেটিভ ট্যাক্সিস, কোনটা? নেগেটিভ ট্যাক্সিস। ভেরি গুড, ভেরি গুড। এবার এই স্রোত ইংলিশ হচ্ছে রিও, রিও, এটা হচ্ছে ইংলিশ না, ল্যাটিন। তাহলে এইটাকে বলা হয় নেগেটিভ রিও ট্যাক্সিস। কি? নেগেটিভ রিও ট্যাক্সিস। নেগেটিভ কি? রিও ট্যাক্সিস, ঠিক আছে? গেল। এরপরে সবাই আর একটু মনোযোগ দাও, মনোযোগ দাও। আর একটা কথা, সেটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিবা। স্রোত গেল, নেগেটিভ রিও ট্যাক্সিস গেল, সবকিছু গেল। দ্বিতীয় আমরা আরেকটা জিনিস শিখবো, খুব ঠান্ডা মাথায় মনোযোগ দাও। সেটা হচ্ছে
মনে করো তাকাও, আচ্ছা এটা এটা আগে বাদ দিই। তাকাও, এই একটা গাছের পাতা আছে, গাছের পাতা আছে, ঠিক আছে? খুব মনোযোগ দিও। গাছের পাতা থাকার পরে এইখানে হচ্ছে পুকুর, আমি বুঝাই দিব, পুকুর। যদি কোনো মাছ এখান থেকে লাফ দিয়ে উঠে এই পাতায় যে ডিম পেড়ে আসে, এ কেমন মাছ? এরকম মাছও আছে ভাইয়া, পানির থেকে উঠে পাতায় গিয়ে ডিম পেড়ে আবার পানিতে এসে পড়ে আসলো, মানে ডিমটা পাতার গায়ে থাকলো। দেখো গ্রাভিটির এগেনস্টে উঠতেছে, গ্রাভিটি নিচের দিকে এগেনস্টে উঠতেছে, নেগেটিভ গ্রাভিটোট্যাক্সিস। এই জাস্ট এটাই যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা। এবার তাহলে আরেকটা জিনিস আসি, সবাই একটু লিখে রাখো, চিংড়ি মাছ, চিংড়ি মাছ কারেন্টের দিকে যায়, লিখে রাখো। চিংড়ি মাছ কিসের দিকে যায়? কারেন্টের দিকে যায়। সবাই একটু খাতায় লিখে রাখো, চিংড়ি মাছ কিসের দিকে যায়? কারেন্টের দিকে যায়। চিংড়ি মাছ কিসের দিকে যায়? কারেন্টের দিকে যায়। কমেন্ট করে লিখো, তার লেখা লাগবে না, কমেন্ট করা লাগবে না। এই কারেন্ট ইংলিশ কি? গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট মাপতে হয় না? তাই চিংড়ি মাছ হচ্ছে গ্যালভানোট্যাক্সিস, চিংড়ি মাছ হচ্ছে গ্যালভানোট্যাক্সিস, গ্যালভানোট্যাক্সিস, চিংড়ি মাছ হচ্ছে গ্যালভানোট্যাক্সিস। ওকে, ঠিক আছে, মনোযোগ দিও। এরপরে আর দুইটা জিনিস, সবাই মনোযোগ দাও, আমি শেষ করে দিব, টেনশন নাই, বিরক্ত লাগবে না ইনশাল্লাহ। এরপরে আর দুইটা জিনিস একটু মনোযোগ দাও, যেটা ভুল হয় তাকাও, অ্যানিমো আর অ্যারো। মনোযোগ দাও, কি বললাম? অ্যানিমোট্যাক্সিস, প্যাচ লাগাই দেবে, অ্যানিমো আর অ্যারো ট্যাক্সিস, ট্যাক্সিস, কি বললাম? অ্যানিমোট্যাক্সিস আর অ্যারোট্যাক্সিস। মনোযোগ দাও, অ্যারো মানে যদিও বাতাস এয়ার থেকে আসার কথা, কিন্তু না, অ্যারোট্যাক্সিস হচ্ছে, আচ্ছা এক মিনিট ভাইয়া, সরি সরি, আমি খুবই সরি, ঠিক আছে, আচ্ছা আমি শুরু করছি। অ্যারোট্যাক্সিস আর অ্যানিমোট্যাক্সিস। অ্যারোট্যাক্সিস হচ্ছে অক্সিজেন, লিখে রাখো, অক্সিজেন, আর অ্যানিমোট্যাক্সিস হচ্ছে বাতাস। একটু সবাই খাতায় এই দুটো লাইন লিখে রাখো প্লিজ। অ্যারোট্যাক্সিস হচ্ছে অক্সিজেন আর অ্যানিমোট্যাক্সিস কি? বাতাস। লিখে রাখো, দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। লিখেছো? তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিখে ফেললাম। এবার মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দিও, খুব ঠান্ডা মাথায়, ঠিক আছে? আমি ফার্স্টে শিখেছিলাম, এবার আবার দেখি। মনে করো আলো পড়লে তেলাপোকা দৌড়ায়, তুমি জানো। আবার তেলাপোকা দৌড়ালে তুমি দৌড়াও, সেটাও তুমি জানো। রুমের মধ্যে আলো পড়ছে, তেলাপোকার উপরে আলো পড়লো, তেলাপোকা ওড়া শুরু করলো, উড়ে এসে তোমার ঘাড়ে এসে বসলো, মানে বসতে চাচ্ছে, তখন তুমি দৌড়াদৌড়ি শুরু করলা। তোমারটা কি ট্যাক্সিস? পজিটিভ নাকি নেগেটিভ? তেলাপোকা দেখে তুমি উড়ে চলে গেলা, তেলাপোকার উড়া দেখে। একদম বেসিক ফুল ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার এবার আমার যেটুকু দরকার ছিল সেটুকু সার্থক হয়ে গেছে। এবার আমরা খালি মিলাবো সবকিছু। তাকাও, রেডি? দেখো, তেলাপোকা যখন আসছিল তুমি দৌড়ানো শুরু করছিলা, তোমার গায়ে বসলে, সবাই না, সবাই অনেকে সাহসী আছে, কেউ কেউ ভীতুও আছে। তা মনে করো তেলাপোকা যখন তোমার গায়ে এসে বসছিল, তুমি দৌড় দিচ্ছিলা, তোমার কি এরকম ছিল তুমি হাতটা রেখে পুরোটা নিয়ে চলে গেছো, বা দুইটা হাত রেখে গেছি বাকি বডি নিয়ে সরে গেছি, বা তেলাপোকা কোথায় বসছে? মাথায় বসছে, মাথাটা কেটে ফেলাই দিলাম, এরকম হয়? তেলাপোকা উড়ে এসে মাথায় জুড়ে বসছে, কোথায় বসছে? এখানে। এরকম যে মাথাটা কেটে ফেলাই দিলাম, যা, এরকম হয়? এরকম হয়। তুমি সম্পূর্ণ বডি নিয়ে দৌড় দাও। ট্যাক্সিসে সম্পূর্ণ বডি জড়িত থাকে, 100% ইম্পর্টেন্ট লাইন। ট্যাক্সিসে সম্পূর্ণ বডি জড়িত থাকে। 2 নম্বর কথা, হয় সাহসী হই, জুতা নিয়ে দেবো বাড়ি তেলাপোকারে, তেলাপোকার দিকে গেলাম, অথবা ভয় পাইলে দূরে সরে গেলাম। হয় উদ্দীপনার দিকে, না হয় উদ্দীপনা থেকে বিপরীত দিকে।
এটা হচ্ছে সম্পূর্ণ দেহ, হচ্ছে উদ্দীপনার দিকে কিংবা উদ্দীপনার বিপরীত দিকে। 3 নম্বর হচ্ছে কি, একাগ্রতা। তেলাপোকা নিয়ে যখন ভয় পাইছো, পিছন ফিরে আর তাকাবা, আর দৌড় দিয়ে দৌড়। ট্যাক্সিসের যে বৈশিষ্ট্যগুলো আছে সবাই একটু বই বের করো, আমি সুন্দর করে মিলাই দিচ্ছি এবং এটা অনুধাবনে আসবে 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 ইনশাল্লাহ। সবাই একটু বই বের করো, ট্যাক্সিসের বৈশিষ্ট্য আমি একটু মিলাই দিচ্ছি। সবাই করো করো করো, দেখো বের করো, সবাই একটু বই বের করো। ট্যাক্সিসের বৈশিষ্ট্য, দ্রুত 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 দেখো, সুন্দর করে আছে ট্যাক্সিসের বৈশিষ্ট্য। সবাই বই যদিও আছে, আমি একটু দেখাই দিই। এইখানে ট্যাক্সিসের বৈশিষ্ট্য সবাই একটু বের করো। 1 নম্বর হচ্ছে জীব অপরিবর্তনীয় সাড়া দান করে। বললামই তো, তেলাপোকা দেখলেই দৌড়, বা লাইট পড়লে তেলাপোকা দৌড় সবসময় হবে। জীব অপরিবর্তনীয় সাড়া প্রদান করে। 2 নম্বর কি, দিকমুখিতা, হয় ওর দিকে না ওর থেকে বিপরীত দিকে, মানে পজিটিভ অথবা নেগেটিভ। 3 নম্বর পয়েন্ট দেখো, সম্পূর্ণ দেহ জড়িত থাকে, দেখো লেখা আছে। 4 নম্বর ভালো করে দেখো, চলনের দিক অবিরাম বহি উদ্দীপনা। তেলাপোকা দিয়ে যে ভয়টা পাইছি, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ দৌড়াবো, অবিরাম বহি উদ্দীপনা দিয়ে পরিচালিত হয়। আর লাস্টে দেখো কি লেখা, দিকমুখী চলন সরাসরি উদ্দীপনার শক্তির সমানুপাতিক। তেলাপোকা যে পরিমাণ ভয় দেয়, গোখরা সাপ কিছু করে না, করে কিছু? গোখরা সাপ তাড়া করতো, যত বেশি ভয় তত বেশি দৌড়। কি বললাম, যত বেশি ভয় তত বেশি দৌড়, মানে সমানুপাতিক। ভয় সমানুপাতিক দৌড়, মানে ভয়ঙ্কর সমানুপাতিক দৌড়। যতটুকু উদ্দীপনা ততটুকু দিকমুখিতা। আমি আবার একটু বলি, খুবই ইম্পর্টেন্ট, আমরা একটা পার্ট শেষ করে ফেলছি। এখান থেকে একটা অবজেক্টিভ আসবে, এবং অবজেক্টিভ যদি আসে সবাই আমাকে 10 টাকা করে দিবা, ঠিক আছে? না, আমি তোমাদের দিব। আবার একটু বলি, সবাই মনোযোগ দাও প্লিজ, দ্রুত। 1 নম্বর হচ্ছে ট্যাক্সিস। ট্যাক্সিস কি জিনিস? বহিরাগত উদ্দীপনার দিকে বা বিপরীত দিকে, উদ্দীপনার প্রতি থেকে সাড়া দিতে হবে যে এটা খারাপ বা ভালো। বহিরাগত উদ্দীপনার দিকে কিংবা বিপরীত দিকে সম্পূর্ণ দেহ পরিচালনের নামই ট্যাক্সিস। ট্যাক্সিসের বৈশিষ্ট্য এই সংজ্ঞার মধ্যেই বলে ফেলছি। এটা হচ্ছে অপরিবর্তনীয়, মানে সবসময় একই থাকবে। স্থানিক দিকমুখিতা, হয় এই দিকে হয় বিপরীত দিকে। 3 নম্বর হচ্ছে সম্পূর্ণ বডি, অর্ধেক মাথা নিয়ে কেউ যাবে না, গেলে পুরা বডি নিয়েই যাবে। তেলাপোকা এমন না যে অর্ধেক বডি রেখে চলে যাবে। 4 নম্বর হচ্ছে কি বলছিলাম, উদ্দীপনা শক্তির সমানুপাতিক। 5 নম্বর হচ্ছে অবিরাম পরিচালিত হয়। ঠিক আছে, ট্যাক্সিসের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? পজিটিভ ট্যাক্সিস কি, নেগেটিভ ট্যাক্সিস কি, ফটোটি, রিও কি, এগুলো মুখস্থ রাখতে হবে। 2টা জায়গায় প্যাচ লাগে, এটা হচ্ছে অ্যানিমো, এটা হচ্ছে অ্যারো। অ্যানিমো মানে বাতাস আর অ্যারো মানে অক্সিজেন, ভুল না হয়, প্যাচ লাগাই দেয়। অ্যানিমো মানে বাতাস, অ্যারো মানে অক্সিজেন। চিংড়ি মাছ কি করে? চিংড়ি মাছ হচ্ছে গ্যালভানো ট্যাক্সিস, বা কারেন্ট নিয়ে কারেন্টের দিকে যায়। চিংড়ি মাছ গ্যালভানো ট্যাক্সিস। ওকে, এরপরে আরেকটা জিনিস এখানে একটু শিখতে হবে, সবাই একটু মনোযোগ দাও। এই ট্যাক্সিস নিয়েই লাস্ট কথা, ঠিক আছে? আচ্ছা, আমি মনে পড়লে আবার বলবো, সমস্যা নেই, কেবল মাথায় আসছিল। এরপরে ট্যাক্সিসের উদ্দীপনা কি রকম তার উপর ভিত্তি করে আবার 5 রকম ভাবে ভাগ করা হয়েছে। ওখানে দেখো, সবাই বই বের করো, একটু দেখো। ক্লাইনো ট্যাক্সিস, আচ্ছা দেখো সবাই লিখে রাখো, ক্লাই ফ্লাই, ক্লাই ফ্লাই, ক্লাই ফ্লাই, ক্লাই ফ্লাই। ক্লাইনো ট্যাক্সিসে 2টা ফ্লাই আছে, বো ফ্লাই আর বাটারফ্লাই। ক্লাই ফ্লাই, বো ফ্লাই আর বাটারফ্লাই, সবাই লিখে রাখো। ক্লাইনো ট্যাক্সিসে বো ফ্লাই আর বাটারফ্লাই, বো ফ্লাই আর বাটারফ্লাই, ঠিক আছে? তারপরে লিখে দেখো, মেনো ট্যাক্সিস আছে না? মেনো ট্যাক্সিস সবাই লিখে রাখো এরকম, সুমন। সুতে হচ্ছে সূর্য আর মনতে হচ্ছে মেনো ট্যাক্সিস। সুতে সূর্য আর মনে হচ্ছে মেনো ট্যাক্সিস। এরপর দেখো নেমো ট্যাক্সিস, নেমো ট্যাক্সিস। মেতে হচ্ছে মেমোরি, মেতে হচ্ছে মেমোরি, মেমোরি। তাহলে নেমো ট্যাক্সিস কি? মেমোরি। আর ট্রোপো ট্যাক্সিস আর টেলো ট্যাক্সিস। টেলো মানে শক্তিশালী উদ্দীপনা, কি লিখবা? টেলো মানে শক্তিশালী উদ্দীপনা,
আর ট্রোপো মানে দুইটা জোড় উপাঙ্গ থাকবে। ট্রোপো মানে কি? দুইটা জোড় উপাঙ্গ থাকবে। এটা একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া, কিছু করার নাই। আমি আরেকবার একটু বলছি, ক্লাই ফ্লাই, ক্লাইনোট্যাক্সিস, দুইটা ফ্লাই, বো ফ্লাই, বাটারফ্লাই। তারপরে সুমন, সূর্যের প্রতি মেনোট্যাক্সিস। নেমোনিক, মতে হচ্ছে মন, মনে রাখা, তাহলে হচ্ছে নেমোট্যাক্সিসে মানে স্মৃতি দিয়ে যেটা সেটা। তারপরে টেলোট্যাক্সিস হচ্ছে শক্তিশালী উদ্দীপনা, আর ট্রোপো হচ্ছে জোড় সংবেদ উপাঙ্গ। এই 5টা লাইন একটু মুখস্থ রাখবা, এর বাইরে ওখান থেকে কিচ্ছু লাগবে না। সবাই একটু মনোযোগ দাও। ট্যাক্সিস কি কনসেপ্ট ক্লিয়ার? সবাই একটু জানাও তো আমাকে। যদিও এত বেশি গুরুত্বপূর্ণ না তো, সেজন্য এত ডিটেলস লাগে না, বাট যেটুক লাগে সেটুক বলেছি। ট্যাক্সিসকে সবার ক্লিয়ার? একটু জানাও প্লিজ। শ্রাবণী রহমান লিখছে ক্লিয়ার ভাইয়া, ঐশ্বর্য আহমেদ লিখছে ক্লিয়ার, রিচিওয়ালা মুন্নি ক্লিয়ার, সারা ইসলাম কনা জি ভাইয়া, তাসনিম জানা তামন্নি জি ভাইয়া ক্লিয়ার। ওকে গুড। তাহলে এবার একটু দেখি কেমন ক্লিয়ার, ঠিক আছে? মনোযোগ দাও। আজকে না, পরশু দিন খেলা হয়েছে না ব্রাজিল আর্জেন্টিনা? 3 দিন আগে। 3 দিন আগে তো খেলা হয়েছিল, ঠিক আছে? কারা যেন জিতছে আমি জানি না, দেখি নাই। কারণ কি, গর্তে আছি তাই। কোথায় আছি? গর্তে আছি। তাহলে বলতো, ফুটবল খেলা হয়েছিল ওই দিন কয়টায়? সকাল 6টায়। 7টা থেকে না 8টা থেকে শিহাব ভাইয়া গর্তে আছে। এটা কোন ট্যাক্সিস? পজিটিভ ট্যাক্সিস নাকি নেগেটিভ ট্যাক্সিস? 7টার সময় খেলা হলো, 8টা থেকে শিহাব ভাইয়া গর্তে ঢুকে গেছে। এটা পজিটিভ ট্যাক্সিস থেকে নেগেটিভ ট্যাক্সিস? এই তো দেখছো, এরপরে কি আর বোঝানো লাগবে কোনটা কোন ট্যাক্সিস, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ? এবার মেডিকেলে যে কোশ্চেনটা আসছিল যে শীতকালে ব্যাঙ গর্তে ঢুকে যায়, শীতকালে ব্যাঙ গর্তে ঢুকে যায়, এটা পজিটিভ ট্যাক্সিস নাকি নেগেটিভ ট্যাক্সিস? বাইরে ঠান্ডা, ঠান্ডার জন্য গর্তে ঢুকে গেছে, এটা পজিটিভ ট্যাক্সিস হবে না নেগেটিভ ট্যাক্সিস হবে? কমেন্ট করো। দেখো, ব্যাঙ অমুক ট্যাক্সিস, ব্যাং পজিটিভ ট্যাক্সিস বা ব্যাং নেগেটিভ ট্যাক্সিস? শিহাব ভাইয়া নেগেটিভ, বোঝা গেছে। শিহাব ভাইয়া নেগেটিভ ট্যাক্সিস বুঝছি ভাই, আর লিখতে হবে না। এবার ব্যাঙেরটা লিখো, লিখলে লিখবো নেগেটিভ ব্যাং বা নেগেটিভ ব্যাং নেগেটিভ। তাহলে সম্পূর্ণ ব্যাং গর্তে ঢুকে, তাহলে সম্পূর্ণ দেহ জড়িত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, বেশ, সবাই বুঝছে, মাশাআল্লাহ সবাই বুঝছে। এবার দ্বিতীয় কথা, মনোযোগ দেন। এটা হচ্ছে কি বলবো, রিফ্লেক্স। রিফ্লেক্স প্রতিবর্তী ক্রিয়া। ঠান্ডা মাথা, সবাই একটু মনোযোগ দাও। দেখেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সহজ বাংলায়, আমি ভাই এত প্যাচগোজ বুঝি না। আমার কথা হচ্ছে সহজে বুঝতে হবে, সহজে জানতে হবে, হাসতে খেলতে শিখবো, ঠিক আছে? তো এটা আবার মইনুল ভাইয়ের মতো বললে অন্যদিকে মিন হয়, আমরা বলছি। মনোযোগ দাও। সহজ কথা, যে জিনিস আমরা অজান্তে করি বা জোর করে কন্ট্রোল করতে হয়, বাট মাথায় সেন্স না থাকলে অজান্তেই হয়ে যায়, সেটাই রিফ্লেক্স। অনেক কঠিন কথা বলে ফেলছি, আমি বুঝাই দিচ্ছি। যে জিনিস মনের অজান্তেই হয়ে যায় সেটাকেই বলা হয় রিফ্লেক্স। ভাই একই রকম কথা আরেকবার একটু বুঝাই বলেন। আমি আবারও বলছি, যে জিনিস মনের অজান্তে হয়ে যায় তাকেই বলে রিফ্লেক্স। তাহলে ভাই মনের অজান্তেই কাউকে ভালো লাগলে ভালোবাসে, এটাও কি রিফ্লেক্স? না, এরকম না। সবাই একটু মনোযোগ দাও। মানে যে জিনিসটা আমার ব্রেন চিন্তা করে না, আবার বলছি, কি বলছি, অজান্তেই হয়ে যায়।
যদি ব্রেনে যাইতো আমি জানতে পারতাম। ব্রেনে যাওয়ার আগেই যে কাজটা হয়ে যায় তাকে বলা হয় রিফ্লেক্স। ভাইয়া কীরকম? মনে করো তুমি খালি পায়ে হাঁটতেছিলা একটা রুমে বা একটা মাঠে, খালি পায়ে হাঁটতেছিলা, হঠাৎ করে পায়ের তলা একটা কাটার গুতা লাগলো, মাথায় যাওয়ার আগেই পাটা সরাই ফেলছো। তোমার ব্রেনে যাওয়ার আগেই পাটা সরাই ফেলছো দ্রুত, এটাই হচ্ছে রিফ্লেক্স। হঠাৎ করে কি মনে হলো, একটা স্টিলের পাইপে আস্তে করে হাত লাগানোর সঙ্গে সঙ্গে সরে ফেলছো, ব্রেনে যাওয়ার আগেই ওটা সরে আসছে, এটাই হচ্ছে রিফ্লেক্স। সহজ বাংলা, যে জিনিস ব্রেন পর্যন্ত যাওয়ার আগেই কাজ বাজ করে দেয়, সেটা তো খাতায় লেখা যাবে না, আমি সুন্দর করে খাতায়কে আমি লিখাই দিব। ব্রেনে যাওয়ার আগেই যেটা কর্মক্ষম হয় সেটাই হচ্ছে রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া। এখন তাহলে এবার আসো, আমার বডির সম্পূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে নিউরন আর হরমোন। হরমোনের চ্যাপ্টার এটা না, এটা আমরা সবাই ভালো করে জানি, বাদ। আমার বডির যত কাজ সবকে করে নিউরন। নিউরনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। আমি একটু আগে বললাম যে ব্রেনে বা মাথায় যাওয়ার আগেই কাজ করে দিচ্ছে, যে মাথায় না গিয়ে কোথায় যাবে, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এটা ফার্স্ট অবজেক্টিভ, যে প্রতিবর্তী ক্রিয়া কোনখান দিয়ে নিয়ন্ত্রণ হয়, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড দিয়ে, কারণ আমার ব্রেন পর্যন্ত যাওয়ার আগেই এটা অ্যাক্টিভ হয়ে যায়। বুঝাই দিব, যে প্রথম অবজেক্টিভ সবাই লিখে রাখো 100%, প্রতিবর্তী ক্রিয়া কোনখান দিয়ে নিয়ন্ত্রণ হয়, সুষুম্না কাণ্ড দিয়ে, কারণ ব্রেনে যাওয়ার আগেই আমি সরাই আনছি। কি স্টিলের পাইপ ছিল, হাত লাগানোর সঙ্গে সঙ্গে সরে আসছে, ব্রেন পর্যন্ত যাওয়ার টাইম দেই নাই। দ্বিতীয় কথা, যদি এত ব্রেন পর্যন্ত যেহেতু যায় নাই, এখান থেকে স্পাইনাল কর্ডে এসে আবার গেছে এবং খুব দ্রুত যাচ্ছে, যে প্রতিবর্তী ক্রিয়া অনেক দ্রুত প্রক্রিয়া। এক নম্বর হচ্ছে সুষুম্না কাণ্ডে দিয়ে হয়, আচ্ছা দ্রুত প্রক্রিয়া, সুষুম্না কাণ্ড দিয়ে হয় আর দ্রুত প্রক্রিয়া। আমি এখনো সংজ্ঞা এখনো বলি না, আমি আসবো। এবার আমরা একটু দেখি প্রতিবর্তী ক্রিয়া আসলে কিরকম। সবাই এটা জাস্ট গেস করো ঠান্ডা মাথায়, একটা গল্প বলি, কথা বলি আবার ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তুমি ঘুমাইছিলা, ঠিক আছে, ঘুমাইছিলা রাতে, তোমার কোনো মানে ঘুমায় থাকার সময় মানে কি, যতই ডাকাডাকি করি অনেক বেশি না ডাকলে কিন্তু কেউ উঠে না, আমি ওরকম না, তুমি রুমে ঘুমাইছিলা, কেউ তোমাকে ডিস্টার্ব করছে না, সবাই মনোযোগ দিও, ঠিক আছে, এবং তুমি আসলে গভীর ঘুমে আচ্ছন্ন, ভান করতেছো না। হঠাৎ করে তোমার এই হাতের এইখানে একটা মশা কামড় দিল। কি বললাম? এই হাতের এখানে একটা মশা কামড় দিল। আমি সব লিখাই দিব, টেনশন নাই ভাইয়া, আমি সব এখানে রিটেন যা যা লাগবে আমি লিখাই দিব, জাস্ট একটু ফোকাস রাখো। মশা কামড় দিল, ঘুমের মধ্যে কি তুমি ওই মশা স্বপ্নে দেখবা? কমেন্ট করো তো, তুমি ঘুমাইছিলা, ঘুমের মধ্যে তোমার এই হাতে একটা মশা কামড় দিছে, তুমি কি ঘুমের মধ্যে ওই মশাকে স্বপ্ন দেখবা? কমেন্ট করো দেখি কেমন পারো। ব্লার আসতেছে? ভাই আমি তো বোর্ডে কিছু লিখি নাই ভাইয়া, আমি আমার কথাগুলো শুনো, কথাগুলো শুনলে হবে, 12 অধ্যায় এত বেশি ইয়ে না। নো ঠিক আছে, তাহলে ঘুমের মধ্যে তুমি মশা দেখতেছো না, তার মানে তোমার ব্রেন পর্যন্ত কিন্তু ওই মশার অস্তিত্ব যায় নাই, কিন্তু ঠিকই তুমি ঘুমের মধ্যে এই হাত দিয়ে ঠাস করে মশাটা মেরে ফেললা। তাহলে দেখো তোমার ব্রেন পর্যন্ত যাওয়া লাগে নাই, তুমি এই হাতে মশা বসছে, ব্যথা লাগছে, আরেক হাত দিয়ে ঠাস করে তোমার মশাটা মেরে ফেললা। আল্লাহ তাআলা কি সিস্টেম করে দিল, ব্রেন পর্যন্ত না যাওয়ার আগেই তোমার ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ ঘুমের মধ্যে যদি মশা স্বপ্ন দেখতো তাহলে কি প্রতিপত্তি হইতো? উত্তর হচ্ছে না। স্বপ্ন তো কত রকম ভাইয়া, যদি এখন ওই দিন স্বপ্ন দেখতাম, আল্লাহ না করে এমন হয়েছে যে আমার হাতে কামড় দিছে মশা আর আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ফেলছি, এটা অলৌকিক ব্যাপার ভাইয়া। অলৌকিক ব্যাপার কিরকম জানো? আমি একটা স্বপ্ন দেখছিলাম, এটা বাস্তব কথা। কি হয়েছিল ওই দিন হচ্ছে ওই দিন আমি রাতের বেলা দি মামি মুভি আছে না যে ইংলিশ, ওই মুভি থেকে ঘুমাইছি। সকালে উঠে দেখি কি একবার হচ্ছে ওই মমি, ফেরাউনের মমি, ঘুমের মধ্যেই মেশিন গান নিয়ে আমরা তাড়া করছে। দেখো ওরা বাদ দিলাম, আমাদের প্রতিবর্তী ক্রিয়ার ফার্স্ট কথা হচ্ছে সুষুম্না কাণ্ড জড়িত, সুষুম্না কাণ্ড আর স্পাইনাল কর্ড।
কারণ ব্রেনে যাবে না। মশা যেহেতু কামড়িয়েছে সঙ্গে সঙ্গেই দিছো, এমন তো করো নাই থাক মশা খাক খাইতে থাকুক ভোরবেলা উঠে মারবানি, এমন করছো? মশা যখন কামড়াচ্ছে তোমার ব্যথা লাগছে, এমন কি হয়েছে যে না থাক কামড়াচ্ছে কামড়াক ভোরবেলা উঠে মারবো, তা তো করো না। এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া। ঠিক আছে, প্রতিবর্তী ক্রিয়ার সংজ্ঞাটা আমি বই থেকে একটু মিলাই দিই, সবাই মনোযোগ দাও, সবাই সুন্দর করে মনোযোগ দাও, ভালো করে দেখো বইয়ের সংজ্ঞা সুন্দর করে দেওয়া আছে। কোনো উদ্দীপকের, সবাই বইটা বের করো, প্রতিবর্তী ক্রিয়া বের করো, বের করো। কোনো উদ্দীপকের প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে, দেখছো তুমি কিন্তু ইচ্ছা করো অটোমেটিক হয়ে গেছে, কোনো অঙ্গে অনৈচ্ছিক প্রক্রিয়ার সৃষ্টি হয়, তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। সবাই একটু প্রতিবর্তী ক্রিয়াটা বের করো প্লিজ, সবাই একটু বের করো প্রতিবর্তী ক্রিয়া। সংজ্ঞাটাকে সবাই বুঝছো? বুঝতে একটু কমেন্ট করো তো সবাই, বুঝছি প্রতিবর্তী ক্রিয়ার সংজ্ঞাটা, বুঝতে কমেন্ট করো। না আমি সত্যি দেখছিলাম মমি উইথ মেশিন গান, তাড়া করতেছিল। ওই দিন রাতে গেমও খেলছি, আবার আমি মুভি দেখছি, দুইটা দেখছি একসাথে, ডাবল মিলে কমপ্লেক্স হয়ে গেছে। মানে গেম খেলার জন্য মেশিন গান আর মমির জন্য হচ্ছে মামি। যাই হোক, প্রতিবর্তী ক্রিয়ার যে সংজ্ঞাটা বুঝে থাকো আলহামদুলিল্লাহ। এবার প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো দেখো তো, পড়ো তো, পড়া দিচ্ছি। 1 নম্বর দেখো অনৈচ্ছিক প্রক্রিয়া, তারপর দেখো সংশোধিত বা পরিবর্তিত হবে না, কখনোই হবে না। এই মশা যতদিন থাকবে, মাথা যতদিন থাকবে, স্পাইনাল কর্ড যতদিন থাকবে, ততদিন পর্যন্ত প্রতিবর্তী ক্রিয়া হবে। প্রতিবর্ত হচ্ছে জন্মগত, জন্মগত, ঠিক আছে। পুষ্পিতা কমেন্টটা ডিলিট করো, এটা মানে এর বাইরে চলে যাচ্ছে, অনুভূতির বাইরে চলে যাচ্ছে। সহজ প্রকৃতির প্রতিবর্তী ক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে প্রচারিত হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো প্রতিবর্তী ক্রিয়ার পয়েন্ট আছে 5টা, দেখো এটা মুখস্থ রাখতে হবে। গ্রাহক, অন্তর্বাহী পথ, কেন্দ্র, বহির্বাহী পথ, আর একটা কি প্রভাবিত অঙ্গ, 4টা 5টা। আমি একটু বুঝাই দিই, সবাই একটু মনোযোগ দাও। এখানে মশা বসছিল, মশা কামড় দিয়েছে, এখানে টের পাইছি যে কেউ একজন বসছে এবং কামড় দিচ্ছে, রিসিভ করছে, যেটা যে আসলে মশা বসছে তার প্রমাণ, এটাকে বলা হয় গ্রাহক। এই গ্রাহক থেকে এই পথ দিয়ে সিগন্যাল নিয়ে গেছে, সেটা হচ্ছে গ্রাহক, এখান থেকে সিগন্যাল নিয়ে গেছে। আমি বলছি ব্রেনে যাবে না, কই যাবে? স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ডে আসলো, এখান থেকে আবার এ হাত দিয়ে গেল, গিয়ে এই হাত নিয়ে মারলো, মোট 5টা পথ। এখানে বসছে গ্রাহক, এটা হচ্ছে অন্তর্বাহী পথ, মানে ভেতরের দিকে আসতেছে। এই জায়গা হচ্ছে কেন্দ্র, মানে স্পাইনাল কর্ড হচ্ছে কেন্দ্র যেখানে কাজটা করবে। এখান থেকে বহির্বাহী পথ, এই হাতটা হচ্ছে প্রভাবিত অঙ্গ, 5টা। তাহলে প্রতিবর্তী ক্রিয়ার অংশ কয়টি? 5টি। গ্রাহক বা রিসেপ্টর, এই যেটা দিয়েই বলো, ফার্স্ট মশা বসছে, ওখানে ব্যথা লাগছে, ওই সিগন্যালটা চলে গেছে এই পথ, যেটাকে বলে অন্তর্বাহী পথ। সুষুম্না কাণ্ড হচ্ছে কেন্দ্র, মানে যেখানে ঠিক করবে যে কি করব। তারপরে এখানে বহির্বাহী পথ, আর একটা হচ্ছে প্রভাবিত অঙ্গ। এখন এখানে আরেকটা জিনিস বলি, প্রতিবর্তী ক্রিয়ার আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে মনে করো, মনোযোগ দিও, তোমার চোখে হঠাৎ করে লাইট মারলাম, চোখ বন্ধ হয়ে গেল, সেম হিসাব। চোখে লাইট পড়ছে, এটা হচ্ছে গ্রাহক, নিউরন দিয়ে যাচ্ছে, অন্তর্বাহী পথ, নিউক্লিয়াসে গেছে, সেটা প্রভাবিত অঙ্গ, ওখান থেকে চোখে আবার এসে চোখ বন্ধ করছে, এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, ঠিক আছে। এরপরে আরও একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা বলো তো, মনোযোগ দাও, তুমি খাচ্ছিলা, খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিবা, আমি এটা আবার একটু লেম কথা হয়ে যাবে। তুমি খাইতে বসছিলা, কাচ্ছি সুন্দর, খুব ভালো মতো মনোযোগ দিয়ে কাচ্ছি খাচ্ছ, খাওয়া শেষ প্রায় লাস্ট, মানে একদম লাস্ট জায়গায় দেখলা একটা টিকটিকির লেস পড়ে আছে, লাস্ট একদম, মানে প্রথম থেকে খাওয়ার শেষ একদম লাস্ট মোমেন্টে দেখলে একটা টিকটিকি পড়ে আছে।
তুমি দেখার সঙ্গে সঙ্গে ফেলাই দিছো যে খাবো না, বাদ। কিন্তু এরপরে গিয়ে পেটের মধ্যে বদ হজম শুরু হয়ে গেল, পেট ব্যথা শুরু হয়ে গেল। এটা কি প্রতিবর্তী ক্রিয়া নাকি ক্রিয়া না? কাউন্ট করো তো। এটা অনেক হাই লেভেলের কোশ্চেন বলে ফেলছি। এটা কি প্রতিবর্তী ক্রিয়া নাকি প্রতিবর্তী ক্রিয়া না? হ্যাঁ, একজন লিখছে, সুষমা লিখছে হ্যাঁ ভাইয়া, মানে হ্যাঁ এটা প্রতিবর্তী ক্রিয়া। কেন কেন প্রতিবর্তী ক্রিয়া আমার একটু বুঝাও। তারপরে দীপান্বিতা লিখছে না, ইফাত জাহান লিখছে হ্যাঁ। প্রতিক্রিয়া না লিখছে তাসনুল জান্নাত অবনী। ফারহানা শশী লিখছে না। আর একজন লিখছে রানা দাস লিখছে প্রতিবর্তী ক্রিয়া। আচ্ছা, এবার আমি না হ্যাঁ না হ্যাঁ লিখছি, ঠিক আছে। এইবার আমি একটু কোরিলেট করি। এটা আমি কেন শিখালাম ভাইয়া? ভাই আপনি এরম জিনিস কেন শিখালাম? তো বইয়ে নাই, এই জিনিসটা বইয়ে আছে। কোথায় আছে জানো? খাওয়া দাওয়া কোন চ্যাপ্টার বলো তো জুওলজিতে? 3 নম্বর চ্যাপ্টার ছিল, মনে আছে? ওখানে ছিল মনে আছে সাপেক্ষ প্রতিবর্ত আর অনপেক্ষ প্রতিবর্ত, মনে আছে? ওখানে সাপেক্ষ প্রতিবর্ত আর অনপেক্ষ প্রতিবর্ত দুটো টার্ম ছিল জুওলজির 3 অধ্যায়ে। লালা ঝরে তেঁতুলে দেখলে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, কোনো কিছু খাইলে লালা ঝরে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া ছিল না? এটা অবশ্যই প্রতিবর্ত ক্রিয়া। তুমি 3 অধ্যায়ের সাথে মিলাও, ওইখানেও প্রতিবর্ত ছিল, এইখানেও প্রতিবর্ত ছিল। এইটা একটু কোরিলেট করে দিলাম যেন ভুল না হয়, কারণ আলটিমেটলি আসলে এই দুইটা মিলায় আসবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? আবার বলি, তুমি ওই যে ছিল না তেঁতুল দেখলে লালা ঝরে, ওখানেও কিন্তু প্রতিবর্তী ওয়ার্ডটা ছিল। পচা খাবার খাইলে পেট ব্যথা করে, ওখানেও কিন্তু প্রতিবর্ত ক্রিয়া ছিল। টিকটিকির লেজ দেখে বমি হইছে, এটাও প্রতিবর্ত। কোন প্রতিবর্ত? সাপেক্ষ প্রতিবর্ত। সোজা বাংলা যেটা চোখে দেখা যায় সেটা সাপেক্ষ প্রতিবর্ত। সবাইকে এই জিনিসটা বুঝছো? প্রতিবর্ত ক্রিয়াটা একটু কনসেপ্ট ক্লিয়ার হলে লেখো তো ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হলে লেখো ক্লিয়ার। আমি কি প্রতিবর্ত কথাটা বুঝাতে পারলাম? যে এই প্রতিবর্ত এখানেও আছে, আবার 3 অধ্যায়ও ছিল। দ্রুত ঠিক আছে। আচ্ছা, সবাই ক্লিয়ার হলে একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার হয়ে লিখতেছে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। যেন ভুল নয়, প্রতিবর্ত কিন্তু ওইখানেও ছিল, যেন ভুল না হয়। আচ্ছা, এরপর প্রতিবর্তী ক্রিয়ার আরেকটা জিনিস লাগবে, একটু মনোযোগ দাও। এটা পড়লে প্রতিবর্তী ক্রিয়া শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায়, প্রতিবর্তী ক্রিয়া কোনখান থেকে আসতেছে। কি বললাম? প্রতিবর্তী ক্রিয়া কোনখান থেকে আসতেছে সেইটা একটু শিখতে হবে, মনোযোগ দাও। 1 নম্বর হচ্ছে, যদি চামড়া হয়, একদম সুপারফিশিয়াল লেভেল, মানে সবার উপরের জায়গায় হয়, তাকে বলা হয় হচ্ছে সুপারফিশিয়াল প্রতিবর্তী ক্রিয়া। সুপারফিশিয়াল প্রতিবর্তী ক্রিয়া। তারপরে দেখো যদি মাংসের মধ্যে হয়, তাকে বলা হয় ডিপ প্রতিবর্তী ক্রিয়া। আর যদি নাড়ি ভুঁড়ির মধ্যে হয়, তাকে বলা হয় ভিসেরাল প্রতিবর্তী ক্রিয়া। সবাই একটু বইয়ে দেখো, 3টা প্রতিবর্তী ক্রিয়া আছে। যে চামড়াই হয়, এটা সুপারফিশিয়াল। চামড়ার যে কোনো, হাতের তালু, পায়ের তালু, হাতের চামড়া, পায়ের চামড়া, যাই হোক, চামড়ায় হলে সুপারফিশিয়াল। যে মাংস পেশিতে হয় তাহলে ডিপ, চামড়ার ভিতরে মাংস আছে তাই ডিপ। আর যদি নাড়ি ভুঁড়িতে হয় তাহলে ভিসেরাল। সবাই একটু এটা 3 স্টার দিয়ে রাখো। প্রতিবর্তী ক্রিয়া 3 প্রকার, সুপারফিশিয়াল, ডিপ আর ভিসেরাল। সুপারফিশিয়াল, ডিপ আর ভিসেরাল, সবাই একটু লিখে রাখো। লিখেছো সবাই? লিখলে একটু কমেন্ট করো, জি ভাইয়া লিখেছি বা দাগাইছি। লিখেছো? আচ্ছা, এরপরে এখান থেকে আরেকটা জিনিস একটু লিখবা, সবাই মনোযোগ দাও।
লিখে তো এটা, যে চিনতে পারি তাহলে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, আর চিনতে না পারি বা চেনার দরকার নেই এমন কিছু হলে, সবাই একটু লিখো এটা, সবাই এটা একটু লিখো প্লিজ। চিনতে পারলে আর অল্প একটু টাইম আছে, ছুটি দিয়ে দেবো, সমস্যা নেই। লিখো এগুলো, লিখো এগুলো, লিখলেই শেষ হয়ে যাবে। দ্রুত। চিনতে পারলে সাপেক্ষ, চিনতে না পারলে অনপেক্ষ। সবাই একটু মনোযোগ দাও প্লিজ, কারণ এটা তোমার আজীবন লাগবে, গ্যারান্টি। প্লিজ এই জায়গাটা কেউ স্কিপ করো না, খুবই ইম্পর্টেন্ট। তাকাও, খুব মনোযোগ দিবা। চিনতে পারি তাহলে সাপেক্ষ, চিনতে না পারলে অনপেক্ষ। মনোযোগ দাও ঠান্ডা মাথায়। যদি বলা হয় খাবার মুখে নিলে লালা ঝরে, কি বললাম? খাবার মুখে নিলে লালা ঝরে। কি খাবার? আমি কি চিনতে পারছি? পারি নাই, কারণ চেনার দরকারও নাই। খাবার মুখে নিলেই লালা ঝরবে, এটা সাপেক্ষ নাকি অনপেক্ষ প্রতিবর্ত? কমেন্ট করো তো। খাবার মুখে নিলে লালা ঝরে, এটা সাপেক্ষ প্রতিবর্ত নাকি অনপেক্ষ প্রতিবর্ত? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝছে। এবার যদি বলা হয়, আচ্ছা লিখুক, সবাই বুঝছে খুব ঠান্ডা মাথায়। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে তেঁতুল দেখলে লোল পড়ে বা লালা ঝরে, এটা কি? কমেন্ট করবা তেঁতুল অমুক প্রতিবর্ত, সাপেক্ষ নাকি অনপেক্ষ, তাহলে কনসেপ্ট মানে কমেন্টে ভুল ইন্টারপ্রেট হবে না। তেঁতুল দেখলে মুখ দিয়ে লালা ঝরে, তাহলে তেঁতুলটা কি প্রতিবর্ত? এভাবে লিখবা, তেঁতুল কি? তেঁতুল সাপেক্ষ নাকি তেঁতুল অনপেক্ষ? লিখলে এরকম করে তেঁতুল এভাবে লিখবা, তেঁতুল সাপেক্ষ বা তেঁতুল অনপেক্ষ, কারণ কনসেপ্ট প্যাচ লেগে যায় তো, তোমাদের কমেন্ট হচ্ছে সবার একসাথে আসে না। ভেরি গুড। এরপর বলল বিরিয়ানির গন্ধ শুকলে খাইতে ইচ্ছা করে, এটা সাপেক্ষ নাকি অনপেক্ষ? দেখো, বিরিয়ানির গন্ধ শুকলে খাইতে ইচ্ছা করে, এখন বিরিয়ানি কি, সাপেক্ষ নাকি অনপেক্ষ? বিরিয়ানি কি লিখবা এবার? বিরিয়ানি কি, বিরিয়ানি কি, বিরিয়ানি কি হবে? বিরিয়ানির গন্ধ শুকলেই খাইতে ইচ্ছা করে। তো ভেরি গুড, বিরিয়ানি সাপেক্ষ, ভেরি গুড। বাহ, এটা তো সবাই সব পারে। আর একটা জিনিস পারলে বুঝবো তুমি এখানে বস হয়ে গেছো এবং তোমারে বাংলাদেশের কোনো স্যার আটকে রাখতে পারবে না, গ্যারান্টি। কথা হচ্ছে একবারে কমেন্ট করে লিখবা, ঠিক আছে? গরমকালে পিপাসা পায় আর কোক দেখলে পিপাসা পায়, কোনটা কি? কি বললাম? গরমকালে পিপাসা পায় আর কোক দেখলে পিপাসা পায়, কোনটা কি প্রতিবর্ত? কমেন্ট করে জানাবা। গরমকালে পিপাসা পাইছে, পানি খাইতে ইচ্ছা হয়েছে, আর কোক দেখলে পিপাসা পেয়েছে, কোনটা কি? গুড, এই তো, ভেরি গুড, ভেরি গুড। বেশ, এটাই তো। তাই এরপরে আর সমস্যা থাকার কথা প্রতিবর্ত ক্রিয়ায়, যা বুঝছো এরপরে আর কোনো সমস্যা নাই। তাহলে লাস্ট বলে দিই দেখি প্রতিবর্ত। ওই যে প্যাভলভের যে কুত্তা ছিল, ওই কুত্তার মাংসের লোভে লালা ঝরতো, তাহলে লিখে কুকুর কোন প্রতিবর্ত? কুত্তা না, কুকুর। প্যাভলভের যেটা ছিল না, প্যাভলভের ওই কুকুর
মাংসের কথা চিন্তা করে লালা ঝরাইছিল। শোনো, এই চিনতে পারির পাশে আরেকটা ভাবে লিখবা চিন্তা করে। চিনতে আর চিন্তা একই। প্যাভলভের কুকুর কোন প্রতিপত্ত, সাপেক্ষ নাকি অনপেক্ষ? দীপায়ন নাক ফুটছে। এবার কথা আছে, কুকুর সাপেক্ষ, কিন্তু ভাইয়া একটু কথা খুব ঠান্ডা মাথায় মনোযোগ, এই কনসেপ্টটা ক্লিয়ার করলেই তুমি বস হয়ে যাবা। তোমরা যারাই কমেন্ট করছো কুকুরের কথাটা ভুল হয়েছে। আমি আবার বলি, সবাই একটু স্কিপ করো। তোমরা যারাই কমেন্ট করেছো কুকুরেরটা ভুল হয়েছে। ঠান্ডা মাথা আমি একটু বুঝাই দিই। যদি এরকম করে বলতো, আমি যদি বলতাম কুকুরের মুখে মাংস দিলে লালা ঝরে, যে খাবার দিছি বলে লালা ঝরলে সেটা হচ্ছে অনপেক্ষ, আর ঘন্টা বাজায় দিলে সেটা হচ্ছে সাপেক্ষ। হ্যাঁ বুঝছো, তোমরা সবাই কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু অল্প একটু কথা কি ভাইয়া, কুকুরের মুখে যদি খাবার দিই আর খাবার দেওয়ার কারণে যদি লালা ঝরে সেটা অনপেক্ষ, বা যদি কুকুর খাবার বা মাংসের কথা চিন্তা করে দ্যাটস সাপেক্ষ। চিন্তা বা চিনতে পারে সেটা সাপেক্ষ, আর চিনতে না পারলে সেটা হচ্ছে অনপেক্ষ। ঠিক আছে, সবার কনসেপ্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আর অল্প দুটো জিনিস আছে, বেশি নাই, অল্প দুটো জিনিস। প্রতিপত্ত ক্রিয়াটাও গেল। এরপরে 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 মনোযোগ দাও। কিছু বইয়ের দাগানো লাইন আছে, আমি পড়াই দিব। আমি খালি রিটেনগুলো একটু ফোকাস করে নিই, লাস্টে অবজেক্টিভ আমি সে পড়াই দিব। সেটা হচ্ছে মাকড়সার জাল বোনা টুনটুনির বাসা বোনা। মাকড়সার জাল বোনা টুনটুনির বাসা বোনা, এ জন্মের থেকে শিখে আসে। যেহেতু জন্ম থেকে শিখে আসে তাই এটা সহজাত, জন্ম থেকে বা জন্মগত বা ইনস্টিংক্ট। যেহেতু জন্ম থেকে শিখে আসে তাই এটা সহজাত বা জন্মগত বা ইনস্টিংক্ট। যেহেতু জন্ম থেকে শিখে আসে তাই এটা সহজাত বা জন্মগত বা ইনস্টিংক্ট। ঠিক আছে, মনে রাখতে হবে। মাকড়সার জাল বোনা প্রথম দেখছে কে? হ্যান্স পিটার্স। কে দেখছে? হ্যান্স পিটার্স। আমি লাস্টে অবজেক্টিভ সব লেখাই দিব, সমস্যা নাই, ওখান থেকে আর কিছু লাগবে না। এবার আসো রিটেনের জন্য আজ যেটা ইম্পর্টেন্ট, এটা বললে আমি অবজেক্টিভ চলে যাব। রিটেনের জন্য লাস্ট আছে হচ্ছে মৌমাছি। কি? মৌমাছি। এটা অনেক ইম্পর্টেন্ট, আমি খুব ঠান্ডা মাথায় পড়াই দিই, তাকাও। প্রথম কথা হচ্ছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, তাই তো? এবার মৌমাছি চাকে 3 রকম থাকে, এটা আমরা সবাই জানি। একটা হচ্ছে রানী মৌমাছি, একটা হচ্ছে কর্মী মৌমাছি, আর একটা হচ্ছে পুরুষ মৌমাছি। ঠিক আছে, রানী মৌমাছি, কর্মী মৌমাছি আর পুরুষ মৌমাছি। এখন রানী, কর্মী, পুরুষ, এর মধ্যে পুরুষের ক্রোমোজোম একটা কম। কি বললাম? রানী, কর্মী, পুরুষ, পুরুষের ক্রোমোজোম একটা কম। লিখে রাখো, রানী, কর্মী, পুরুষ, পুরুষের ক্রোমোজোম একটা কম। এটা খুবই ইম্পর্টেন্ট। রানী থাকে মাত্র একটা, এটা আমরা জানি। কর্মী থাকে কয়েক হাজার, কর্মী থাকে কয়েক হাজার। রানী আর কর্মীর মধ্যে পার্থক্য হচ্ছে রানীকে রজকীয় জেলি খাওয়ানো হয়। কি খাওয়ানো হয়? রজকীয় জেলি খাওয়ানো হয়। কর্মী রজকীয় জেলি খাইতে পারে না, যেহেতু গরিব, তাই ওকে খাইতে দেওয়া হয় না। আর পুরুষ মৌমাছি কাজ হচ্ছে মইনুল ভাইয়ার মতো, আর রানী মৌমাছি হচ্ছে তোমাদের জয় ভাইয়া। ঠিক আছে, আমাদের মইনুল ভাই কি করে? খায় দায় ঘুমায় আর ওই করে। ঠিক আছে, আর কিছু কাজ নাই। ঠিক আছে, খায় দায় ঘুমায় আর ওই। ঠিক আছে, ওই ছাড়া পুরুষ মৌমাছির আর কোনো কাজ নাই। এবং একটা চাকে মাত্র একটা রানী থাকে, কিন্তু অনেকগুলো মইনুল ভাইয়া পুরুষ থাকে। ঠিক আছে, রানী মৌমাছি আর পুরুষ মৌমাছি, আর একটা কি বললাম? কর্মী মৌমাছি। এর মধ্যে নিষ্কর্মা হচ্ছে পুরুষ মৌমাছি, কোনো কাজ কাম নাই, ওর খালি একটাই কাজ, যৌন জননে অংশগ্রহণ করা, আর কিছু কাজ নাই। কি শান্তি দেখছো? খাবে দাবে ঘুমাবে আর ওই করবে, কিন্তু কোনো কষ্ট করা লাগবে না। তোমার আমার মতো পড়াশোনাও করা লাগবে না, বই টই নিয়ে আব্বু আম্মু মানে বকাও দিবে না, কেউ কিচ্ছু হবে না। খালি পড়াশোনা, ওরা কিচ্ছু করে না, খালি খাবে দাবে ঘুমাবে, বড় হবে, প্রজননে অংশ নিবে, মারা যাবে, শেষ। কত সুন্দর সিম্পল লাইফ, কোনো প্যারা নাই, চিল। রানী মৌমাছি
এটা নিয়ে কথা আছে, একটু মনোযোগ দাও। কথা হচ্ছে নারী জাতি বরাবরই জেলাস, তাই না? এখন একটা চাকে একটা মাত্র রানী থাকবে, একটা চাকে কটা রানী থাকবে? একটা। যদি কখনো নতুন রানী আসার মতো হয়, আগের যে রানী এরকম, কি বললাম, একটা চাকে একটা মাত্র রানী থাকবে, ওই রানী ডিম পাড়বে, ডিম পাড়ে যদি ওর মধ্যে যদি কোনোটা রানী হওয়ার সুযোগ চায়, বাট যদি কোনোভাবে সে রানী হইতে পারে, যদি কোনোভাবে সে মানে ওই বাচ্চাটা রানী হইতে পারে, যার কারণে সৃষ্টি হয়েছে তার সেই একটা ব্যাপার স্যাপার। এত ডিপে আমাদের যাওয়ার দরকার নাই ভাই, কারণ এই লিখতে গেলে পাতার পর পাতা হয়ে যাবে, কিন্তু তুমি মার্ক পাবা এক বা দেড়। গাজী কালো চম্পাবতীর গল্প, তুমি শুধু 3টা লাইন মনে রাখো: রানী মৌমাছি, কলি মৌমাছি, পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির কোনো কাজ নাই, রানী কয়টা থাকে? একটা থাকে। রানী কেন হয়? রজকীয় জেলি খাওয়ানো হয় তাই, রজকীয় জেলি খাওয়ানো হয় তাই, এটুকু। এর বাইরে ওখান থেকে আর যেগুলো আসে সেগুলো অবজেক্টিভ। সবাই একটু বই বের করো, আমি জাস্ট মাত্র 5 মিনিট নেব, আমি একটু বইটা সবার দাগাই দিব, জাস্ট মাত্র 5 মিনিটে বইটা দাগাই দিব, শেষ হয়ে যাবে। কারণ অবজেক্টিভের জন্য যা যা লাগবে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। সবাই একটু বইটা সবাই বের করো, সবার সামনে বই থাকলে বইটা একটু বের করলে কমেন্ট করে জানাও ভাইয়া বই বের করছি দ্রুত। এখান থেকে বেসিক 3টা জিনিস লাগবে, আমি শিখাই দিছি: ট্যাক্সিস, প্রতিবর্তী ক্রিয়া, সাপেক্ষ প্রতিবর্ত, অনপেক্ষ প্রতিবর্ত। এর বাইরে কোনো রিটার্ন আসবে না ইনশাল্লাহ। সবাই বই বের করো, অবজেক্টিভ পড়াচ্ছি। দ্রুত বই বের করলে কমেন্ট করো ভাইয়া বই বের করেছি, দ্রুত 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 বই বের করছো। তাহলে একদম বইয়ের ফার্স্ট পেজে দেখো, আচরণ বিদ্যাকে কি বলা হয়? ইথোলজি। আচরণ বিদ্যাকে কি বলা হয়? ইথোলজি। লাগাও। তারপরে নিচের দিকে দেখো আচরণের প্রকৃতি, মানে মোটিভেশন আছে। দেখো বিভিন্ন উদ্দীপনা সম্মেলন কি? মোটিভেশন, লাগাই রাখো। পরের পেজে যাও, পরে দেখো উদ্দীপনা 3 প্রকার, দেখো সুন্দর করে দেওয়া আছে: মোটিভেশনাল, রিলিজিং, টার্মিনেটিং। মোটিভেশনাল, রিলিজিং, টার্মিনেটিং। এটা পরীক্ষায় দিয়ে দেয়। নিচের কোনটি উদ্দীপনার প্রকারভেদ নয়? মোটিভেশন, টার্মিনেটিং, রিলিজিং, ইনস্টিংক্ট। কমেন্ট করো তো, নিচের কোনটি উদ্দীপনার প্রকারভেদ নয়? মোটিভেশন, টার্মিনেটিং, রিলিজিং, ইনস্টিংক্ট। কমেন্ট করো, কি কমেন্ট করে দেখি। দ্রুত কমেন্ট করো। ভেরি গুড, সবাই পারছে। এরপরে পরের পেজে যাও, যে দেখো একটা প্যারা আছে, 3rd প্যারা, লরেন্স 2 ভাগে ভাগ করছে, এটা সহজাত, এটা অর্জিত। দ্রুত, সহজাত আর অর্জিত, লরেন্স। মানে সবাই একটু বের করো। পরের পেজে গিয়ে 3 নম্বর প্যারায় লরেন্স, 3 নম্বর প্যারার লাস্টে লরেন্স 3 ভাগে ভাগ করছে, এরকম 2টি ক্যাটাগরিতে, সহজাত আর অর্জিত। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এরকম জায়গায় আছে। দাগাতে না পারলে বলো, আমি বলে দিব, সমস্যা নাই। সবাই দাগাইছো? একটু কমেন্ট করো তো জি ভাইয়া, দ্রুত। জি ভাইয়া। ওকে, এরপর যে ট্যাক্সেস, ট্যাক্সেসের বৈশিষ্ট্যগুলো 100%। ট্যাক্সেসের বৈশিষ্ট্যগুলো 100% দাও, ইম্পর্টেন্ট, পড়াই দিছি। ট্যাক্সেসের প্রকারভেদ সবগুলোই লাগবে, বেশি ইম্পর্টেন্ট আমি দাগাই দিচ্ছি। পজিটিভ, নেগেটিভ দাগাও, পজিটিভ, নেগেটিভ। অ্যারো, গ্রাভিটো, ক্যালভানো, ফোনো, ফটো, রিও, থার্মো, থিগমো। 7টা বলছি, পজিটিভ, নেগেটিভ। অ্যারো, এখান থেকে 7টা: অ্যারো, কেমো, গ্রাভিটো। অ্যারো, কেমো, গ্রাভিটো। কেমোর পাশে লিখে রাখো ম্যালেরিয়া পরজীবী, কেমোট্যাক্সিস ছিল।
ম্যালেরিয়া পরজীবীতে কেমোট্যাক্সিস ছিল। গ্রাভিটো, গ্যালভানো, রিও, থিগমো আর থার্মো। পরের পেজ যাও, ক্লাইনোট্যাক্সিস, ক্লাই ফ্লাই। মেন হতে হচ্ছে সুমন, লিখে রাখো সুমন। টেলোতে হচ্ছে শক্তিশালী উদ্দীপনা, আর ট্রোপো হচ্ছে জোড় উপাঙ্গ। পরের পেজে যাও, প্রতিবর্তী ক্রিয়া সংজ্ঞাটা 100%, প্রতিবর্তী ক্রিয়ার সংজ্ঞা 100%, নিচের দিকে আছে। প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য 100% বুঝাই দিছি, প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য 100%। প্রতিবর্তী চক্র লিখে রাখো রিটেন ইনশাল্লাহ, প্রতিবর্তী চক্র লিখে রাখো রিটেন ইনশাল্লাহ, অবশ্যই আসবে এটা, অবশ্যই। প্রতিবর্তী চক্র লিখো রিটেন ইনশাল্লাহ, লিখো। প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ দেখো নিচের দিকে আছে, সাপেক্ষ প্রতিবর্ত, অনপেক্ষ প্রতিবর্ত, লিখে রাখো বেসিক, এখানে লিখে রাখছিলাম না ওইটা, চিনতে পারলে সাপেক্ষ, চিনতে না পারলে অনপেক্ষ। পরের পেজে যাও, দেখো 3টা আছে, সুপারফিশিয়াল, ডিপ আর ভিসেরাল, 3টা প্রতিবর্ত ক্রিয়া আছে, দাগায় রাখো, ট্রিপল স্টার দাও। সুপারফিশিয়াল, ডিপ আর ভিসেরাল। ইনস্টিংক্টের মধ্যে যায় ফ্যাপের বৈশিষ্ট্য একটু মুখস্থ রাখতে হবে, টনটনে ভাইয়া। এই জিনিসটা বুঝতে গেলে তুমি এতক্ষণ যা শিখছো সব একদম খিচুড়ি হয়ে যাবে। ফ্যাপ এত প্যাচ, মানে একটা সাথে একটা ইন্টার কানেক্টেড। যখন আমি ফ্যাপ বললে ফ্যাপের মধ্যে প্রতিবর্তী আছে, ইনস্টিংক্ট আছে, সব আছে। ফ্যাপের বৈশিষ্ট্যটা একটু মুখস্থ রাখো, এই হেডলাইনগুলো একটু মুখস্থ রাখো, শেষ। এরপরে পরের পেজে যাও, পাখির মাইগ্রেশনে লাইন দেখো, 11,000 মাইল আসে, দেখাও তো এটা পাও কিনা মাঝের দিকে। আর্কটিক টান 11,000 মাইল লাগাও, আর্কটিক টান 11,000 মাইল লাগাও। এর পরের পেজে যাও, দেখো বাংলাদেশে 500 প্রজাতির পাখি আছে। বাংলাদেশে কত প্রজাতির? 500। আচ্ছা, কেউ না দাগাইতে পারলে আমাকে একটু কমেন্ট করো, কারণ কেউ স্লো হয়ে গেলে। বাংলাদেশে 500 প্রজাতির পাখি আছে, আর বিদেশি পাখি 300, এরকম একটা জায়গায় আছে। 500 প্রজাতির পাখি আর বিদেশি পাখি 300। বাংলাদেশের পাখি 500, বিদেশি পাখি 300। মাকড়সার জালের মধ্যে দেখো স্ক্লেরোপ্রোটিন বলে একটা ওয়ার্ড আছে, দাগায় রাখো 3 স্টার দিয়ে। কোন গ্রন্থি? সিল্ক গ্রন্থি। কি দিয়ে? স্ক্লেরোপ্রোটিন। কোন গ্রন্থি? সিল্ক গ্রন্থি। কি দিয়ে? স্ক্লেরোপ্রোটিন। নিচের দিকে দেখো হ্যান্স পিটার্স, দাগায় রাখো হ্যান্স পিটার্স। ঠিক আছে, এর পরের পেজে যাও, দেখো মাছের অপত্য যত্ন, ওখানে দেখো জিগজ্যাগ নৃত্য আছে, দেখাও তো পাও কিনা। জিগজ্যাগ নৃত্য পাও? না পেলে একটু লিখে রাখো, আমি বোর্ডে লিখে দিচ্ছি, সবাই লিখে রাখো। এটা 3 কাটা হচ্ছে স্টিকল ব্যাগ, আর ওয়াগল নৃত্যকে মৌমাছি। এরপরে ওখান থেকে কিছু লাগে না, পানকৌড়ির বৈজ্ঞানিক নামটা একটু মুখস্থ রাখতে পারলে খুব ভালো হয়। অনেক কয় পেজ পরে দেখো পাখির অপত্য যত্ন, ওখানে দেখো পানকৌড়ির বৈজ্ঞানিক নাম আছে, দেখাও। এরপর যাও প্যাভলভের তত্ত্ব, রিডিং দিয়ে রাখবা, বেসিক তুমি বুঝাই দিছি। মৌমাছি, যাও দ্রুত, মৌমাছিতে প্রকারভেদ 3টা দাগায় রাখো 100%। মৌমাছির প্রকারভেদ কত? 100%। নিচের দিকে দেখো ছবি আছে, ওয়াগল নৃত্য, এটার নাম কি? ওয়াগল নৃত্য, দাগায় রাখো, এখানে আছে চক্রাকার ওয়াগল। পরের পেজে যে দেখো সোয়ার্মিং বলে একটা ওয়ার্ড আছে, অনুধাবন লিখে রাখো, সোয়ার্মিং অনুধাবন। আর লাস্টে এই বক্সটা 100%, রানী কর্মী 100%।
এই বক্সটা 100%। সবাই কি দাগাতে পেরেছো? কমেন্ট করো তো। জি ভাই দাগাতে পেরেছি। সবাই দাগাতে পারলে একটু কমেন্ট করো। জি ভাইয়া। কোনটা পারো না আমাকে বলো, আমি লিখাই দেখে দিচ্ছি। আবার লাস্টের দিকে আবার একটু বলি, মৌমাছি দেখো, মৌমাছির হচ্ছে এই প্রকারভেদ 3টা লাগবে, নিচে হচ্ছে দেখো ওয়াগল নৃত্য সেটা লাগবে, এই লাইনটা দাগাও। 3 থেকে 4 দিন বয়সে এই মধু কুটুরি, আর 18 থেকে 20 দিনে মধু আহরণের উপযুক্ত হয়, এটা লাগবে। এ পাশে দেখো সোয়ার্মিং কী জিনিস, এটা লাগবে। সোয়ার্মিং জিনিসটা দেখো, সোয়ার্মিং কি দাগায় রাখো। আর মেন ইম্পর্টেন্ট এই বক্সটা, এই বক্সটা 100% ইম্পর্টেন্ট। উপরের দিকে দেখো রজকীয় জেলি আছে, একটু দাগায় রাখো। রজকীয় জেলি এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এই ছবিটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। রজকীয় জেলির সংযুক্তি, এটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো। রজকীয় জেলির সংযুক্তি আলিম স্যারের বই আছে। ওকে, তাহলে শেষ। আল্লাহ হাফেজ। অনেক মানে ফাউল একটা অধ্যায় আমি জানি, কিন্তু বললাম তো 159 মানে কিন্তু A+ না। তুমি মনে করো এই অধ্যায়টা স্কিপ করে গেলে একটা অবজেক্টিভ পারলা না, আর ওই একটা অবজেক্টিভের জন্য তোমার 159 আটকে গেল, ওটা কিন্তু GPA 5 হবে না বা গোল্ডেন হবে না। সেটা এটারও গুরুত্ব দিতে হবে। বাট আমি যেটুকু পড়াইছি এর বাইরে কোনো সিঙ্গেল লাইন লাগবে না ইনশাল্লাহ। যদি আসে আমার কাছ থেকে বা DMCS ক্লাস থেকে বুঝে নিয়ে যাও ইনশাল্লাহ। যদি বললাম তো আমি যা পড়াইছি তারপরে যদি কোনো সিঙ্গেল লাইন আসে DMCS ক্লাস বুঝে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে শেষ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক তো আরও 7 দিন পরে। কুরবানি মোবারক।